বাদুড়িয়া মিডিয়া কর্নার আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় আগত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানাই বাদুড়িয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমাদের যারা দর্শক বন্ধু সবাইকে শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাই। এই মুহূর্তে সারা দেশব্যাপী চলছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচন 7টি দফায় চলছে, যার শেষ দফায় বসিরহাটের ভোটাররা হাতে কালি লাগাবে। এবং এই বসিরহাট লোকসভার 7টি বিধানসভার মধ্যে একটি বিধানসভা হলো সন্দেশখালী, এবং এই সন্দেশখালী এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে সারা দেশব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ একটি চর্চিত ক্ষেত্র বা চর্চিত বিষয়। কি হয়েছিল সন্দেশখালীতে? সন্দেশখালীর মানুষরা কি শুধুমাত্র ভোটের সংখ্যা মাত্র? আমরা সবকিছু বিস্তারিত জানবো, আলোচনায় উঠে আসবে, এবং আজকের এই আলোচনায় যারা আছেন উপস্থিত তাদের সাথে পরিচয় করাবো। আলোচনার বিষয়বস্তু হলো লোকসভা নির্বাচনে সন্দেশখালী কতটা প্রাসঙ্গিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রী শাহনওয়াজ সর্দার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপিআইএম এর পক্ষ থেকে অলিভিয়া মুখার্জি। আমাদের মধ্যে আছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রী অসীম ব্যানার্জি। আছেন বিজেপি দলের পক্ষ থেকে শ্রী রমেশ বক্সি। আছেন বিশিষ্ট শিক্ষক কুন্তল ভট্টাচার্য। বাদুড়িয়া মিডিয়া কর্নার পরিচালিত এই বিশেষ আলোচনা সভায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য মাননীয় নুরুল ইসলামকে এই সভা পরিচালনার দায়িত্ব অর্পণ করছি। আমার সঙ্গে যে ক্যামেরা পার্সন আছেন ওয়াসিম বারি, মোজাসের হোসেন এবং জিয়াউর রহমান, আমার পাশে বসে আছে আমার খুবই কাছের লোক, যার ব্যবস্থাপনায় আজকে আমরা এত সুন্দর এই অনুষ্ঠানটি করতে পারছি, সঞ্জয় মণ্ডল। তিনি রাজনীতিতে কোনো একটা দল তো করেনি, আমরা সবাই কম বেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমর্থন আমাদের আছে, কিন্তু এক্ষেত্রে ও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এখানে নেই। কেউ যেন ভুল বুঝবেন না ব্যাপারটা, কারণ আমরা সব দলের পক্ষ থেকে একজন করেই আসতে বলেছিলাম। এ পর্যন্ত সবাই এসে গেছেন সব দলের পক্ষ থেকে, আর একজন আসেননি আইএসএফ এর পক্ষে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি এসে পড়বেন আমাদের মাঝে। যেটা বলার, আমরা লোকসভা নির্বাচন, ভারতবর্ষের 543টি আসনের মধ্যে একটি আসন বসিরহাট, 18 লক্ষের উপরে মানুষ বসিরহাট লোকসভার থেকে দিল্লিতে যাওয়ার জন্য একজন সাংসদ নির্বাচিত করবেন। আমরা বাদুড়িয়া থেকে বসে বসিরহাটের সাংসদ নির্বাচনের যে অংশীদারিত্ব সবাই উপভোগ করব। এখানে যারা উপবিষ্ট তারা সবাই ভোটার, তারা সবাই ভোট দেবেন। আমরা একজন ঠেলা রিক্সাওয়ালা আর একজন প্রফেসরের ভোটের মধ্যে কোনো তফাৎ করতে পারি না। আমরা আলোচনা করছি সেই বীরভূমি থেকে, যেখানে ভারতবর্ষের প্রথম শহীদ তিতুমির জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কেবলমাত্র মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, যে স্বাধীনতার আজকের দিনে আমরা গণতান্ত্রিকভাবে উপভোগ করছি। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ, যেখানকার গণতন্ত্র নিয়ে সারা পৃথিবীর লোক গর্ব করে। আজ আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রকে সঠিকভাবে রক্ষা করব, এই প্রতিশ্রুতি নিশ্চয়ই দেব সবাইকে, সব রাজনৈতিক দল দেবে। গণতন্ত্র অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেন এমন না হয় অব দ্য লিডার, বাই দ্য লিডার অ্যান্ড ফর দ্য লিডার। আজ সন্দেশখালী এমন এক জায়গায় পৌঁছে গেছে, বসিরহাট মহকুমার একটা প্রত্যন্ত অঞ্চল, যারা প্রতিনিয়ত প্রকৃতির রোষানলে ভুক্তভোগী। আজও পর্যন্ত সন্দেশখালীর মানুষ আয়লার চাল নিয়ে তাদের ফুটিয়ে ভাত খায়। এখনো খোলা আকাশের নিচে সেখানকার বহু মানুষ জীবনযাপন করছে। আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দিয়ে প্রায় দেখতে পাই যে বাড়িগুলোতে অস্ত্র রাখার অভিযোগ হচ্ছে, সেই বাড়িগুলো প্লাস্টিকের ছাউনি দেওয়া বা জলকরের ধারে।
মেছো ভেড়ি, জলকর, ইটভাটা, ছোট ছোট শিল্প হয়তো ইদানিংকালে গড়ে উঠেছে, কিন্তু এখনো যদি আমরা দেখি তো সন্দেশখালীর প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে তারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যায়। এমনকি এই সময়কালে যিনি ভারতবর্ষের শাসক দলের প্রার্থী হয়েছেন তিনিও বলছেন যে তার স্বামী পরিযায়ী শ্রমিক। সেই সন্দেশখালীকে নিয়ে একটা উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ। সন্দেশখালীর জন্য আমরা যদি বসিরহাটের মানুষরা কেউ যদি কলকাতায়ও যায়, আমার বাড়ি বসিরহাটে বললে সবাই আমাদের দিকে ফিরে তাকায়। একটু আগে আমার ভাই জিয়াউল বললেন যে এরা শুধু ভোটের সংখ্যা মাত্র। আজ আমরা এখানে বসেছি, কে বসিরহাট থেকে নির্বাচিত হবে সে কথা অবশ্যই আলোচনা হতে পারে, কিন্তু সবার আগে যে বসিরহাটের সম্মান যেন ভুলুণ্ঠিত না হয়, আমাদের আলোচনার মধ্যে দিয়ে, আমাদের অঙ্গীকারের মধ্যে দিয়ে যেন প্রকাশ পায়। এখানে 18 লক্ষ মানুষের হয়ে কথা বলার হয়তো সবাই নয়, কিন্তু যিনি এখানে আছেন আমাদের মধ্যে বিজেপির পক্ষ থেকে যিনি আছেন তাকে, রমেশ বক্সী, তাকে অনুরোধ করব তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে বলবেন যে সন্দেশখালীর আগুনে রুটি সেকছে না তো বিজেপি। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলবেন যে বসিরহাট লোকসভা নির্বাচনে 3.5 লক্ষ ভোটে পিছিয়ে আছে বিজেপি 2019 সালে। 2021-এর নির্বাচনে বসিরহাটের 7টি বিধানসভা আসনের একটিতেও বিজেপি জিতে নেই। বসিরহাটের 90টি গ্রাম পঞ্চায়েতের একটিও বিজেপির দখলে নেই। তাহলে কি সন্দেশখালী তাদের কাছে প্লাস পয়েন্ট? সন্দেশখালী দিয়েই কি তারা নির্বাচনী বৈতরণী উতরে যেতে চাইছে? এটা আমরা শুনবো আমাদের মধ্যে উপস্থিত বিজেপির রমেশ বক্সী মহাশয়ের কাছ থেকে। সন্দেশখালী বিষয়ে নুরুল সাহেব যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে আমি বলি, বসিরহাট লোকসভা ইলেকশনে এবারে যে বিজেপি লড়াই করছে শুধু সন্দেশখালীটা নয়, আরও অন্য কোনো কারণ আছে। তার ভিতর চাকরি আছে, চাকরি চুরি আছে, বেকারত্ব আছে। এই যে বললেন যে এখানকার বেশিরভাগ সন্দেশখালী এলাকার মানুষ রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যায়, এটাও একটা অন্যতম কারণ। এই সব কারণের জন্য অলরেডি এই সরকারের বিরুদ্ধে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং এই জায়গার থেকে আমাদের যে আশা যে এই মুহূর্তে আমরা যে লড়াইটা হচ্ছে, আশা করি বসিরহাট রেখাপাত্র এবার একটা ভালো জায়গায় আসবে এবং উইনিং পর্যায়ে যাবে আমি মনে করি, আমাদের দল মনে করে। সেই হিসাবে আমি এইটুকুই বলতে পারি, এর বাইরে কিছু বলবো না। এক বিখ্যাত কবির ভাষায় বলি, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। ভাতের লড়াই এখানে, শুধুমাত্র জাতের লড়াই দিয়ে উত্তরটা কি যাবে? রাম মন্দিরে কিছু লোকের কর্মসংস্থান হবে ঠিকই, মন্দিরের পুরোহিতের কর্মসংস্থান হবে আর বাইরের ভিখারির কর্মসংস্থান হবে। এরপরে আমার দাদা যেটা বললেন বিজেপির পক্ষ থেকে যিনি এসছেন, সন্দেশখালী বড় ইস্যু নয়, তার কাছে সন্দেশখালী ইস্যু ঠিকই, কিন্তু বড় ইস্যু নয়। কিন্তু সন্দেশখালীর মহিলাদের মান সম্মান নিয়ে যে খেলা হচ্ছে সেটা কি হবে উনি পরে বলার সময় বলবেন। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাহনওয়াজ সর্দারকে বলার জন্য বলবো, তার আগে যেটা বলতে চাইছি, এই মুহূর্তে ভুরি ভুরি অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। বসিরহাটে সন্দেশখালী নিয়ে যে অভিযোগ সন্দেশখালীর বাসিন্দারা কখনো করেছে, কখনো করেনি, কখনো উইথড্র করেছে, কখনো বলেছে ফেক ভিডিও বানানো হয়েছে, এই বিষয়ে তিনি আলোকপাত করবেন। 5ই জানুয়ারি যখন রেশন কেলেঙ্কারির জন্য সন্দেশখালীতে ইডিকে বাধা দেওয়ার জন্য কয়েক হাজার মহিলা চলে এলো, আজকের প্রতিবাদী মহিলারা কিন্তু সেদিন ছিল না। সেদিন কিন্তু সরকারি কাজ করতে দেওয়ার জন্য প্রতিবাদী মহিলারা ইডির পাশে এসে দাঁড়ায়নি। হঠাৎ করে সন্দেশখালী এত প্রতিবাদী মুখ থেকে এলো? শাহজাহানের অন্তর্ধান বা পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করার পরে কি এটা সম্ভব হলো? তিনি তার বলার সময় বলবেন যে সন্দেশখালীর মহিলাদের মান সম্মান নষ্ট করেছে কি, ওটাকে নিয়ে ফেক কিছু বানিয়েছে। এবং রাজ্যের সরকার, নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের ভোট, যেখানে 45টি আসনে 45-46টি আসনে যারা প্রার্থী দিয়েছে, তারা এই সময়কালে ভারতবর্ষের সরকারের নির্ণায়ক শক্তি কিভাবে হবে সেটা নিয়ে বলার জন্য আমি অনুরোধ করছি। প্রথমেই বলি, এটা লোকসভা নির্বাচন, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে
বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। সময়টা তারা অতিক্রম করতে চলেছে 10 বছর। তাদের কথা অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, আমার বিজেপি বন্ধু যে কথাটা বললেন, রমেশ বক্সী মহাশয়, বা আজকের সঞ্চালক নুরুল ইসলাম মহাশয় যে কথা বললেন, যে রাজ্য ও কেন্দ্রের বেকারত্ব নিয়ে, বেকারত্ব দূরীকরণে কি ভূমিকা নিয়েছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার। এই যে নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে সেই তালিকাটা কিন্তু প্রকাশ করার কথা এই প্রধানমন্ত্রী, যিনি 10 বছরের জন্য আমাদের দেশের, ভারতবর্ষের 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের ভোট নিয়ে জনাদেশ পেয়ে কাজ করার সুযোগ পেয়েছে। তার কথা অনুযায়ী তিনি 14 সালে লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে বছরে 2 কোটি করে বেকারের চাকরি হবে। এখন একেবারে সাধারণ গাণিতিক হিসাবে বছরে যদি 2 কোটি মানুষের চাকরি হয়, তাহলে 10 বছরে 20 কোটি মানুষের চাকরি হয়। এখন ভারতবর্ষে যদি 130 কোটি মানুষ থাকে, আমি সেটাকে প্রত্যেকটি পরিবারকে যদি 6-এর একটু বেশি হিসেবে ধরি, তাহলে কিন্তু দেখা যায় যে প্রায় 130 কোটি মানুষ কভার করে। অর্থাৎ প্রত্যেকটি পরিবারে কিন্তু কেন্দ্র সরকারের চাকরি আসার কথা। কিন্তু আপনি চোখ মিলিয়ে দেখুন, কোনো জায়গায় আবার বিরোধী দলের যারা এখানে আছে, সিপিএম বন্ধুরা, কংগ্রেস বন্ধুরা, তারাও সহমত হবেন যে সে জিনিস দেখা যায়নি। এরকম একটা অবস্থায় পেট্রোল ডিজেলের মূল্য যখন 160 টাকা হয়ে গেছে, ক্ষুধা সূচকে যখন ভারত 111 নম্বর জায়গায় আছে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে যখন 128তম জায়গায় আছে, যখন আমরা দেখতে পাচ্ছি জুমের পিস অ্যান্ড সিকিউরিটিতে 128তম জায়গায় আছে, পাসপোর্ট র্যাঙ্কে 28তম জায়গায় আছে, ভারতবর্ষের মূল্য, টাকার মূল্য যখন $1 সমান 82.38 জায়গায় আছে, সেই সময় এই সন্দেশখালী নামক একটা বিগ বাজেটের দুর্বল চিত্রনাট্য করে মানুষের আবেগ নিয়ে, মেয়েদের সেন্টিমেন্টটাকে নিয়ে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বুকে এটাকে ইস্যু করে ভোটের রাজনীতিতে বৈতরণী পার হতে চাইছে। এর বাইরে আর কিছুই নয়। এ দ্বারা বসিরহাট কেন, সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বুকে বিজেপির ভোট ব্যাংক আর বাড়বে না, কারণ তারা তাদের কৃতকর্মের ফল এই 10 বছরের পরে দ্বিতীয়বারের নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে মানুষ জনাদেশের মাধ্যমে বুঝিয়ে দেবে। খুব সুন্দর বললেন শাহনওয়াজ সর্দার। তার ইতিপূর্বে বলার অভিজ্ঞতা আমি জানি, ভালো বললেন, কিন্তু উনি সন্দেশখালীকে খুব ছোট করে দেখালেন। একটা কথা বলার, যে গত 3 বছর ধরে পরিসংখ্যান দেখলে স্কুল ছুট বাচ্চার সংখ্যা অনেক বেশি। তারা আর স্কুলে যেতে চাইছে না, কারণ সাধারণত সব পরিবারের ছেলেমেয়েরা জানে আমরা স্কুলে পড়ার পর কোনো একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করতে যাব যেখানে দুবেলা দুমুঠো খেতে পারে। এখন যদি সে চাকরি না পায়, চাকরি পাওয়ার নিশ্চয়তা না থাকে, বা চাকরি করার জন্য তাকে লক্ষ লক্ষ টাকা বাড়িতে জোগাড় করে রাখতে হয়, তাহলে সে আর স্কুলে পড়তে পারবে না। কেন্দ্রের সরকার মিড ডে মিল দিচ্ছে না সময় মতো, এটাও ঠিক। পাশাপাশি রাজ্যের সরকারের যে দায়িত্ব ছিল, 64-65টা প্রকল্প ছিল ঠিকই, এখানে একটা প্রকল্প বোধহয় ওর সাথে যোগ হওয়া উচিত, যে বাড়ি থেকে বাচ্চাগুলোকে স্কুলমুখী করা, যারা অন্তত রাজনীতির স্রোতে এসে একদিন যেন এমন প্রমাণ হয় যে শিক্ষিত মানুষদের রাজনীতি করুক আর গুন্ডারা বাড়ি চলে যাক। বর্তমান কালে বোধহয় এর একটা ব্যতিক্রমী দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে। আর যেটা বলেন, যে রাজ্য সরকার একটা স্কুল করলে, একটা হাসপাতাল করলে সেখানে সরকারের অনেক ব্যয় হয়, কিন্তু যদি কর্মসংস্থানের জন্য কোনো শিল্প করতো, যেটা বলার পরে বলবেন অন্য সব দলের লোকেরা আছে, কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা হলে বোধহয় আর একটু ভালো হতো। এই প্রকল্পে একটু কমিয়ে দিয়ে বোধহয় কর্মসংস্থান করলে ভালো হতো। পরবর্তী বক্তা বলবে। পরবর্তী বক্তা মানে একেবারে কি বলবো, বাদুড়িয়ার দাপটে নেত্রী, যাকে বামপন্থীরা বাদুড়িয়ার মীনাক্ষী বলে অভিহিত করেন, তিনি এরপর বলবেন। বলার সময় তাকে মনে রাখতে লাগবে যে সন্দেশখালী যেখানকার পরিস্থিতি আজকে এই জায়গাতে এসছে, এটা শুধুমাত্র তৃণমূলের ফসল নয়। ওখানে তেবাগা আন্দোলনের নেতা হেমন্ত ঘোষাল সন্দেশখালীর বিধায়ক ছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস
সন্দেশখালীর বিধায়ক ছিলেন, একদিনে পরিযায়ী শ্রমিকের জন্ম হয়নি। সেদিন যখন তেভাগা আন্দোলনকারী কাউকে পাট্টা দিতে পারতো না, পাট্টা দিতে পারলে বোধহয় আজকে সন্দেশখালীতে আর শাহনওয়াজদের জন্ম হতো না, তারা শাহজাহানদের জন্ম হতো না, তারা সেখানে এত সম্পত্তির মালিক হতে পারতো না। বলার সময় তিনি অবশ্যই বলবেন বিধানসভা নির্বাচনে যেহেতু জোটের সঙ্গে ছিলেন, 52,000 ভোট পেয়েছিলেন, 52 একটু বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনে তাদের মাত্র 13,000-এর একটু বেশি ভোট ছিল। এবার কি সন্দেশখালী দেখিয়ে, সন্দেশখালীর নাটক আর সন্দেশখালী সত্য ঘটনা দেখিয়ে নির্বাচনে বৈতরণে খানিকটা হলে এগিয়ে যেতে পারবে সিপিএম, সেটা বলার জন্য তাকে অনুরোধ করছি। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আজকের বিষয় যেহেতু সন্দেশখালী, অনেক কটা প্রশ্ন নুরুলদা আমার কাছে তুলে ধরলো, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, এই যে সন্দেশখালী কাণ্ডকে সামনে রেখে তৃণমূল আর বিজেপি দুটো দল যে একটা ভিডিও তার পাল্টা ভিডিও যেভাবে নাটক তৈরি করেছে, মানে যত উত্তরবঙ্গের ভোটের সময় কিন্তু আমরা এই জিনিসটা দেখিনি, যত দক্ষিণবঙ্গের ভোটটা এগিয়ে আসছে দুজনে দেখছি ফোকাস ঘোরানোর জন্য তাদের কাছে আর কোনো ইস্যু নেই, সেইটাকে তারা বারবার বাইনারি সৃষ্টি করে এক একটা ভিডিও স্টিং অপারেশন বিভিন্ন সামনে আসছে। নারী নির্যাতন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, নারী নির্যাতন আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে। এখন আমার যেটা খারাপ লাগছে, এইগুলোর পেছনে কিছু কথা চাপা পড়ে যাচ্ছে, যে সন্দেশখালী আন্দোলনের মূল কথা কি ছিল। আজ 2011 সালের সময় আমরা যদি ফিরে যাই, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, চাষের জমি ক্ষয় করা হচ্ছে, সেখানকার বেতাজ বাদশাহ শাহজাহান তার সাঙ্গপাঙ্গ নিয়ে দেখা যাচ্ছে যে মানুষকে গুম করে দিচ্ছে, অত্যাচার করছে। পিঠে খাওয়ার ঘটনাও কিন্তু অস্বীকার করতে পারবো না, কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা সেই সন্দেশখালীতে 5 জন মহিলা গেছিলাম সিপিআইএম এর পক্ষ থেকে, সেখানে গিয়ে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, প্রত্যেকের একই কথা, নারী নির্যাতন হয়েছে। তো যেখানে এই লোকসভা ভোটে মহিলাদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর, ডেফিনেটলি একটা ডিসাইডিং ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে নারী নির্যাতন হলো কি হলো না, ধর্ষণ হলো কি হলো না, এই নিয়ে যখন আলোচনা হয়, সেটা আমাদের জন্য একজন মহিলা হিসেবে খুব লজ্জার আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না, আজকে বিজেপি বা তৃণমূলের যারা সহবন্ধু রয়েছেন তারা বললেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে বিভিন্ন রকম রাজনীতি হচ্ছে, নিরাপদ সর্দার এখানে তার কি ভূমিকা? যখন 2011 সাল থেকে এই দুর্নীতিগুলো হয়ে আসছিল, উনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে সর্বপ্রথম এই বিষয়ে মুখ খুলেছিলেন যে কি কি দুর্নীতি হচ্ছে। সন্দেশখালীর ঘটনা আজ সামনে এসেছে বলে আজকে হচ্ছে এমনটা নয়, 2011 সাল থেকে এই ঘটনা চলে আসছে। তো উনি মুখ খুলেছিলেন, উনি বলেছিলেন কি কি হচ্ছে, দুর্দশার কথা। সেখানে তার স্পিকার বন্ধ করে দেওয়া হয় বিধানসভায় প্রথমে, তারপর তিনি লিখিত জমা দিয়েছিলেন, সেটারও আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। যখন সন্দেশখালী আন্দোলন, আমাদের বুঝতে হবে সন্দেশখালী আন্দোলন কিন্তু প্রথমে কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, মহিলারা অতিষ্ঠ হয়ে অত্যাচারে এককাট্টা হয়ে সামনে এসে আন্দোলনটা শুরু করেছিল, কোনো পলিটিক্যাল দল কিন্তু সেখানে যায়নি, ইভেন নিরাপদ সর্দারও এটা নিয়ে রাজনীতি করেনি, তিনি ওখানকার ভূমিপুত্র আদিবাসী আন্দোলনের নেতা। তেভাগা আন্দোলনের কথাও নুরুলদা বলার সময় বলছিল, আমি প্রসঙ্গে আসবো। তো উনি প্রথম জানেন, সন্দেশখালীর মানুষের পালস জানেন যে এখানে কি কি ঘটেছে, উনি সেইটা নিয়েই মুখ খুলেছিলেন, অত্যাচারের বিরুদ্ধেই মুখ খুলেছেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পুলিশ 55 দিন সময় লাগিয়ে দিল, খুব অদ্ভুত ভাবে, যেটা পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, গোটা বিশ্বের ইতিহাসে হয়নি, যে এফআইআর করার একদিন আগে তাকে গ্রেফতার করা হলো। এর কি ব্যাখ্যা দেবেন? আমার তৃণমূলের দাদা আছেন, উনি নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন। আর যেটা জিনিস সেটা হচ্ছে যে ওই যে শিবু হাজরার লিস্টের ভেতর থেকে যে অ্যারেস্ট করা হলো নিরাপদ সর্দারকে, আমার মানে অদ্ভুত ভাবে জানতে ইচ্ছে করে, সেই লিস্টের সেকেন্ড নাম ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দেশখালীর দিলীপ মল্লিকের নাম। তাকে কেন অ্যারেস্ট করা হলো না? আজকে তাকে অ্যারেস্ট করা হলো না কেন? এই বাইনারি গুলো আজকে এখন যখন ভোট আসছে, তখন একবার সিপিএম কে সামনে কোনো যাতে ফোকাসে না আসতে পারে, বিজেপি আর তৃণমূল কিন্তু একে অন্যকে লড়িয়ে দিয়ে ফোকাসে আসার চেষ্টা করছে, মূল সমস্যা থেকে পুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীর সম্মানের জায়গায় দাঁড়িয়ে অলিভিয়া ভালোই বললো যে নারীর সম্মান রক্ষার কথা বললো, কিন্তু আমরা একটা কথা মনে করে দিতে চাই, 2006 সালে বামফ্রন্টের সর্বকালীন সেরা জয় ছিল 235টা আসন। ওদের তখন ডাক ছিল যে শিল্প, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু 235টা আসনের মালিক হওয়া সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কিন্তু জনগণকে বোঝাতে পারলো না, এদেশের খেটে খাওয়া মানুষদের পাশাপাশি ছাত্র যুবদের বোঝাতে পারলো না যে আমরা শিল্প করছি। তাদের কি বোঝানোর ঘাটতি ছিল, না কংগ্রেসের সাথে তাদের ভাবের লড়াইতে কিছু সমস্যা হয়েছিল,
তারা নির্দিষ্ট ইস্যু ভিত্তিতে যখন কংগ্রেসের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল কেন্দ্র সরকারের, সেই ইস্যুর পরে বোধহয় সিঙ্গুর আন্দোলনে কংগ্রেসীরা তৃণমূলদের পক্ষে চলে গেছিল। তার জন্য কি আজকে এই পরিবর্তন সরকারে এসে এখনো পর্যন্ত ক্রমান্বয়ে বামপন্থীদের আসন সংখ্যা কমছে, রাস্তায় হয়তো মানুষ বাড়ছে, রেড ভলেন্টিয়ার্সের সংখ্যা বাড়ছে, কিন্তু কেন তাদের ভোট কমছে আমার মনে হয় এখন পর্যালোচনার সময় এসছে। সাথে আছে আজকে ওদের সহযোদ্ধা, কংগ্রেসের বলিষ্ঠ সৈনিক এবং যাকে বাদুড়িয়ার কিং মেকার বলা হয় মাননীয় অসীম ব্যানার্জি মহাশয়। তিনি তার বলার সময় অবশ্যই বলবেন যে সেদিনের সেই ছেলের রক্তমাখা ভাত মাকে খেতে হয়েছিল, বিজন সেতুর উপর সন্ন্যাসীদের উপর আক্রমণ হয়েছিল, তাদেরকে খুন করা হয়েছিল, বানতলা বিরাটিদের মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছিল। এত কিছুর পরেও কংগ্রেস তৃণমূলের সঙ্গে, কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে রাজ্যের এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই কিভাবে করবে। আজকের সন্দেশখালী প্রসঙ্গ, সেই সন্দেশখালী দিয়ে কি কংগ্রেস বা সিপিএম এর কি লাভ হবে, এই মুহূর্তে তৃতীয় শক্তি তারা কি করতে পারে, আমরা এবার অসীম ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে শুনবো। বাদুড়িয়া মিডিয়া কর্নারকে সম্মান জানাই। দ্বিতীয়ত, যে শহীদ তিতুমিরের নাম আজকে এখানে উচ্চারিত হলো, স্মরণ করা হলো, তাকেও আমি সম্মান করি শ্রদ্ধার সঙ্গে। তারপরে আজকের এই মূল আলোচনায় ফিরে আসি। দেখুন, জাতীয় কংগ্রেস শুধু জাতীয় কংগ্রেস নয়, ভারতবর্ষের একটা ঐতিহ্যের বা একটা বৈচিত্র্যের সুমহান পীঠস্থান। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এক সূত্রে রেখে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যা পৃথিবীর দিকে অন্য কোনো দেশে আছে বলে আমরা মনে করি না। ঠিক সেই সময় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যখনই ভারতবর্ষের সংসদে, ভারতবর্ষের গণতন্ত্রে যখনই কোনো বিপদের আশঙ্কা দেখেছে, জাতীয় কংগ্রেস কিন্তু তার নিজস্ব সত্তা দিয়ে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য, বজায় করার জন্য জাতীয় কংগ্রেস তার ভূমিকা পালন করে চলেছে। আজকের বক্তব্যের মধ্য দিয়ে আমার যিনি সঞ্চালক নুরুল ইসলাম, তাঁর কিছু কথার মধ্য দিয়ে যেটা আমাদের কাছে একটা প্রশ্ন চলে এলো, তার উত্তরে বলি, জাতীয় কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতীতে বামপন্থীদের সঙ্গে আদর্শগতভাবে আমাদের অনেক লড়াই হয়েছে, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই লড়াই করার সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু একটা সৌজন্যতা বজায় ছিল। বিশেষ ক্ষেত্রে যখন সমাজ কোনো ক্ষেত্রে বিপন্ন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পরস্পর সমাজের স্বার্থে সমস্ত রকম ছুতমাতকে উচ্ছুত করে দিয়ে আমরা কিন্তু একসঙ্গে পথে নেমেছি, আমরা লড়াই করেছি। আজকে আমাদের সঙ্গে তাদের লড়াই নয়, আজকে তাদের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া। সেই বোঝাপড়াটা কি? ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে, যেটা ভারতবর্ষের আকাশে এখন সবচেয়ে বড় বিপদ বলে জাতীয় কংগ্রেস মনে করে। সেই ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার স্বার্থে জাতীয় কংগ্রেস যেরকম ধর্ম নিরপেক্ষ দল, বামপন্থীরাও ঠিক ধর্ম নিরপেক্ষ দল মনে করে জাতীয় কংগ্রেস। সেই হিসেবেই কিন্তু জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা কোনো কোনো ক্ষেত্রে একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নামে। কারণ আজকে যেমন আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় বিভাজন, পশ্চিমবঙ্গের কিছু কিছু ক্ষেত্রে এই ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে ঠিক বিজেপির অনুকরণে তাদের যে চলা, সেই চলা একত্রিত করে যেভাবে তারা চলতে চাইছে, তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের চলা, এবং তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের একত্রিত হয়ে বাম কংগ্রেস যৌথভাবে আমরা এখানে লড়াইতে নেমেছি। আগামী দিনেও আমার দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে নিশ্চিতভাবে আমরা এখানে লড়াই করব। এখানে একটা প্রসঙ্গ উঠে এলো, বিশেষভাবে চর্চিত বিষয়, সেটা হচ্ছে সন্দেশখালী। দেখুন, সন্দেশখালীর বিষয় বলতে গেলে আমার যেটা মনে হয়, এটা যে সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে, যেটা উচিত ছিল না। সন্দেশখালীর বিষয়টা আমরা আমাদের নলেজে এলো 5ই জানুয়ারি 2024 সালের পর থেকে, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেল, সেই দিন থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠল। এবং দুটি দল, বিশেষ করে ক্ষমতাসীন দল এবং তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে ময়দানে নেবে, পরস্পরের বিরুদ্ধে একটা বাইট সিস্টেম, শুধু না একটা লড়াই, এবং পরস্পরের বিরুদ্ধে একটা বাক যুদ্ধে যেভাবে জড়িয়ে পড়েছে। আপনারা আমরা কি দেখছি, সন্দেশখালী হচ্ছে এই মুহূর্তে একটা লজ্জাজনক অধ্যায় বলে আমরা মনে করি। সে লজ্জা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল আসছে পশ্চিমবাংলায় তাদের রাজনৈতিক মোকাবিলা করার জন্য, প্রচার করার জন্য,
একটা ইস্যু সেই সন্দেশখালী। সুতরাং এই লজ্জা থেকে যত তাড়াতাড়ি আমরা অব্যাহতি পাবো, আমাদের মঙ্গল হবে, সন্দেশখালীর মঙ্গল হবে, বাংলার মঙ্গল হবে। জোট কি আসন সমঝোতা, এটা নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ ভোটারদের। এটা শুধুমাত্র রাজনৈতিক নেতারা তাদের ঘরের মধ্যে বসে খাতায় কাটাকুটি অঙ্ক খেলবে। 2016 সালে 2011 যারা বামপন্থীদের সরকার ফেলে দেওয়ার জন্য বদ্ধপরিকর হলো তৃণমূলকে সঙ্গে নিয়ে, হঠাৎ 2016 সালে জোট হলো। 2016 বিধানসভায় জোট হওয়ার পর 2019 গিয়ে আবার জোট ভেঙে গেল। যদি ঠিক বলে থাকি, ঠিক জেনে থাকি, 2019 গিয়ে বামপন্থীদের দুটো জেতা আসনে কংগ্রেসীরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য বায়না করলো, সেই বায়না ধরায় আর জোট হলো না। 19-এর পরে আবার 21-এর নির্বাচনে কোথাও জোট হলো, কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই হলো। বাংলার মানুষ চাইছে আমরা একটা এমন সরকারকে প্রতিষ্ঠা করব যে সরকারে কোন রকম ওই পিছন দিকে ফিরে তাকানোর সময় পাবে না। উন্নয়ন করতে গেলে নিজেদের জোটের ভাগাভাগি কখন করবে, এখন তো বামপন্থীরা নিজেদের ফরওয়ার্ড ব্লককে নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, আবার পরে অসীম ব্যানার্জি মশাই বলবেন। এবার যেটা বলার, শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন বিখ্যাত মনীষীর ভাষায় বলতে গেলে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই বিপ্লবটা পরিবর্তন। আজকের দিনে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতেই পারি না, এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তারাও কোনো শিক্ষকের ছাত্র বা ছাত্রী ছিলেন। তাই সেই বিশিষ্ট শিক্ষক কুন্তল ভট্টাচার্যের কাছে আমরা আজকের সন্দেশখালী এবং রাজ্যের প্রেক্ষাপট সম্পর্কে, দেশের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইছি। সবাইকে আমার শুভেচ্ছা। আমার যারা কলিগ আছেন, পরিচালক আছেন আজকের অনুষ্ঠানে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। একজন বিখ্যাত বাঙালি কবির লেখা একটা লাইন দিয়ে আমি শুরু করলাম, কারণ আগামী 24 তারিখে তার জন্মদিন আছে। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যার লেখা একদিন বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রক্তের ভিতরে এমন স্পন্দন তৈরি করেছিল যে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত হেলে গিয়েছিল, তাকে জেলে ভর্তি হয়েছিল। তো আজকের যে বিষয়বস্তু মূল, সেটা হচ্ছে সন্দেশখালী এবং সেখানকার নারী নির্যাতন, এবং সেই নারী নির্যাতনকে নিয়ে রাজনৈতিক যে তরজা। নারী নির্যাতন একটা গরিত অপরাধ। ভারতবর্ষের সংস্কৃতিতে নারীদেরকে একটা উচ্চ সম্মান দেওয়া হয়, এবং সেটাকে আমরা বাঙালি হিসাবে অত্যন্ত আমরা গর্ব অনুভব করি যে আমরা বাঙালি, আমরা তাদেরকে সেই রকম মর্যাদা দিয়ে থাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়টা চলছে, এটা কতখানি সঠিক? আমার তো মনে হয় এটা অনেকটা ভেগ এই অর্থে, মানে অস্পষ্ট। হট করে একটা আন্দোলন তৈরি হলো। আন্দোলন তো একদিনে তৈরি হয় না, নিশ্চয়ই তার প্রেক্ষাপট ছিল। যাক, আজকে ভোটের সময় এসে সেটা উঠেছে, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, বিভিন্ন রকমের মন্তব্য চলছে। যারাই প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জানাচ্ছে যে আমাদের সাথে এই ধরনের আচরণ হয়েছে, আবার তারাই দেখছি পরে ঘুরে গিয়ে বলছে হয়নি, আবার কালকে বলছে 2000 টাকা করে দিয়ে বলা হচ্ছে আমাদের দলে চলে এসো। তাহলে আমরা অত্যন্ত পাজলড। কিন্তু আসল যে বিষয়বস্তু, আমার যেটা মনে হয়, এই রাজনৈতিক দলগুলো তাদের যে কর্তব্য এবং দায়িত্ব, সেই জায়গা থেকে মানুষের চোখে ফেটি বাঁধার জন্য এই সমস্ত বিষয় নিয়ে বেশি তর্জমা করছে। আসল যেটা বিষয়, শিক্ষা। পরিচালক একটু আগে বললেন যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। কিন্তু আবার আরেক জায়গাও আমি দেখি, যত পড়ে তত জানে, যত জানে কম মানে। তাহলে কি এই রাষ্ট্র ক্ষমতা মানুষকে জানতে দিতে আটকে দিতে চায়? তারা কি ওই যে পাউচ খাইয়ে মানুষকে আন্দোলিত করতে চায়? দুর্গাপুজোয় টাকা দিয়ে মানুষকে ভাসিয়ে দিতে চায় উৎসবে? ধর্ম যার যার, উৎসব সবার, ভালো জিনিস। কিন্তু মনে হয় নিজেদের ভিতরে কিছু ইউনিক থাকা উচিত। পড়াশুনো করে দেখলাম কমেন্টগুলো আসছে অন্য দেশ থেকে। আমাদের দেশ এতটা দেউলিয়া হয়ে গেছে, প্রত্যেকটা কমেন্ট অন্য জায়গার থেকে আনতে হবে। যাই হোক, এ ব্যাপারে কন্ট্রোভার্সি আছে। শিক্ষা তো শেষ। 8200 স্কুল উঠে যেতে অবস্থান করে মানে তার সৃষ্টি হয়েছে। আমার কলিগদের মধ্যে অনেকেই শিক্ষক আছেন, তারা এই বিষয়ে খুব একটা আলোকপাত করলেন না। তার সঙ্গে আলোকপাত করলেন না শিক্ষা দুর্নীতি সম্পর্কে। একদম স্পষ্ট দেখতে পাচ্ছি তো ওই মার্কশিটগুলো। এই শিক্ষকরা কি পড়াবে, যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গাতে আজকে এই দুর্নীতির পাহাড় প্রমাণ, তার বিভিন্ন আলোচনা। হয়তো এখনো বিচারাধীন ব্যবস্থা, বিচারাধীন বিষয়, সে বিষয়ে কমেন্ট করা আমাদের উচিত নয়, তবু আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে পাচ্ছি। আরেকটা প্রধান বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি।
গতকালকের কাগজে আছে 9% খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। কোথায়? এ বিষয়ে তো কোনো নেতার কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছি না। তারা হেলিকপ্টারে করে আসছেন আর যাচ্ছেন। তা সাধারণ মানুষ কি খাবে? সন্দেশখালী 56% মানুষ চলে যাচ্ছে বাইরে। তারা প্রান্তিক চাষি, তাদের নিজের নামে জমি নেই। আন্দোলনের কথা শুনেছি, পাট্টা বিলির কথা শুনেছি, তাহলে এরা কোথা থেকে জন্মগ্রহণ করলো? যে ভদ্রলোক একসময় টেকারের হেল্পার ছিলেন, তিনি আজকে এত কোটি টাকার মালিক। হ্যাঁ, আমি দেখেছি সুব্রত রায় সুগুরি বিক্রি করতে করতে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন তার ব্যবসা। এইরকম মিরাকেল তিনি আসেন না কেন? টকশোতে এসে জানান না কেন? সাধারণ বাংলার মানুষ কেন চপ বিক্রি করবে? তারা এই প্রসিডিওরটাকে ফলো করুক, ফলো করে তারা নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকেই স্বনির্ভর হোক, প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক হোক। আমরা তো এটাই চাই। তাহলে মুদ্রাস্ফীতি, শিক্ষা দুর্নীতি, এমপ্লয়মেন্ট, একজন বলছে 2 কোটি চাকরি বছরে, একজন বলছে ডবল চাকরি, তাহলে তো প্রত্যেকের 3টে করে চাকরি হওয়ার কথা। ওই দেখতে পাচ্ছি না তো আমার বাড়ির আশপাশে কাউকে। তো যাও, পরে আমার সময় শেষ হয়ে গেছে, আমার পরে যখন সুযোগ হবে আমি বলার চেষ্টা করবো। সকলকে আবার তিনি এড়িয়ে গেলেন যে এই সময় শিক্ষার বৈদিকীকরণ হচ্ছে, এই সময় শিক্ষা এমন জায়গাতে পৌঁছে গেছে যে শিক্ষা শুধুমাত্র কিছু মানুষের জন্য সীমাবদ্ধ হবে। কিছুদিন আগে দেখছিলাম কেন্দ্র সরকার ঠিক করেছে যে প্রাইভেট স্কুলে পড়ার জন্য সরকার থেকে অনেক টাকা দেওয়া হবে, যে টাকা প্রাইভেট স্কুলে পড়ার পরেও তার এক্সেস হবে। অথচ সরকারি স্কুলে পড়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না, মিড ডে মিল পাবে, স্কুলে যেতে পারবে। এই যে সরকারি স্কুলগুলো অ্যালুপ করে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বিশেষ কিছু মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা হোক, এইরকম চাইছে কেন্দ্রের সরকার। এই গৈরিকীকরণ মানে এই নয়, হ্যাঁ সে গেরুয়া বসন পড়ুক, সে মানে গৈরিক চিন্তা ভাবনায় লালিত হোক, অসুবিধা নেই। কিন্তু শিক্ষা নিয়ে ভাবতে গেলে শুধুমাত্র ধর্মগুরুদের কথা বললে হবে না, ভাবতে হবে আধুনিক শিক্ষার কথা। ইসরো রকেট পাঠাবো, আবার এদিকে আমি আয়ুর্বেদ চিকিৎসার প্রতি নজর দেবো, দুটো একসাথে হয় না। যাই হোক, উনি পরে বলার সময় আবার বলবেন। আমি এবার একটা অন্য স্বাদের কথা বলি, সেটা হচ্ছে বাদুড়িয়া মিডিয়া কর্নারের এই একত্রিত করার যা সবচেয়ে বেশি মানে প্রচেষ্টা ছিল, সেটা হচ্ছে আমার ভাই সঞ্জয় মণ্ডল। সে রাজনীতির বাইরে বেরিয়ে এমন একটা কিছু করার জন্য এই ছেলেগুলোকে উজ্জীবিত করেছিল। তাকে মিডিয়া কর্নার বা তার প্রচেষ্টা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখানে উপস্থিত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার তরফ থেকে শুধু একটা কথাই বলবো, সবাই পাশাপাশি বসে রাজনৈতিক মত তারা প্রদর্শন করতে পারছে, বলতে পারছে। লড়াইটা হচ্ছে সমাজসেবা করার লড়াইয়ে নেমে যেন কোনো রক্তক্ষরণ না হয়। রাজনৈতিক নামে বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে রক্তক্ষরণ হয়। এটা আমরা বাদুড়িয়াতে কখনো আশা করিনি, আগামী দিনেও করব না। সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে সেই অনুরোধ রাখবো যে লড়াইটা যেমন সমাজ সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, আমরা সেটাকে লক্ষ্য রেখেই এগিয়ে চলবো এবং রক্তক্ষরণ হবে না সেই দিকে নজর রেখে আগামী রাজনীতির লড়াই চলুক। রাজনৈতিক মতভেদ থাকুক, পার্থক্য থাকুক, কিন্তু রক্তক্ষরণের লড়াই নয়, সমাজ সেবার লড়াই। একদিন বনগালোকালে মসলন্দপুর থেকে শিয়ালদা যাচ্ছিলাম। আমার ভাই শাহনওয়াজদের বাদুড়িয়ার রাজনীতির গুরুদেব বাবু চৌধুরী, আমি একসাথে যাচ্ছিলাম সেই ট্রেনটাতে। তিনি একটা কথা বলেছিলেন, রাজনীতি যদি সমাজসেবা করার প্রতিযোগিতা হতো তাহলে বোধহয় সমাজসেবীর সংখ্যা অনেকটা কমে যেত। আমার মনে হয় এত সমাজসেবীর দরকার ছিল না। যারা প্রকৃত অর্থে সমাজসেবা করতে চাইছে তারাই রাজনীতির সম্মুখ সমরে থাক না, অসুবিধা কি। আর যারা ভোটার তারা ভোট দেওয়ার জন্য থাক। যাই হোক, এবার আমরা একটু অন্য একটা স্তর অতিক্রম করে পরের স্তরে যেতে যাচ্ছি। এখানে মানে জবাবদিহি করার একটা বিষয়, প্রশ্ন অনেকেই অনেক কিছু করেছে। অলিভিয়া রাজ্যের সরকারের কাছে প্রশ্ন করেছে, তা উত্তর দেওয়ার দায়িত্ব শাহনওয়াজের। ঠিক তেমনি শাহনওয়াজ আবার উত্তরের প্রত্যাশা করছে বিজেপি যিনি আছেন তার কাছ থেকে, আবার কুন্তল দুজনের কাছে উত্তর প্রত্যাশা করেছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, শিক্ষার নৈরাজ্যের জন্য। আমি আর একটা সংযোগ করছি, যে অনেকেই হয়তো জানেন 400 টাকার গাছ 1000 টাকা 1100 টাকা হয়েছে, নিঃসন্দেহে সেটা খুবই খারাপ। কিন্তু এর থেকে আরো বেশি খারাপ হচ্ছে, বিগত কয়েকদিন আগে ভারতবর্ষের 800 মেডিসিনের দাম একসাথে বেড়ে গেছে, তার মধ্যে অনেকটাই জীবনদায়ী ওষুধ। ইলেকট্রন বন্ডের কারণে এটা হয়নি তো? এই বিষয়টার জন্য আমি আমার বিজেপির যিনি আমাদের প্যানেলে বসে আছেন তার কাছে অনুরোধ করছি। জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, এটা তো কেন্দ্র সরকারের সিদ্ধান্ত নয়। এখানে একাধিক বহুজাতিক কোম্পানি আছে, আলাদা দেশীয় কোম্পানি আছে, তারা সব এই মেডিসিনগুলো প্রোডাক্ট করে। তারা তাদের প্রোডাক্টের উপরে নির্ভর করেই সব রেটগুলো ফেলে। তা আমি তো এই রেট যে আপনারা দাবি করছেন, রেটটা বর্তমান বাজার অনুসারে সামঞ্জস্য রেখেই মনে হয় করা হয়েছে। বছরে যদি 2 কোটি করে চাকরি হয়, 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। তাহলে প্রত্যেকটি পরিবারে যদি 6 জনের একটু বেশি হিসাবে ধরি, 130 কোটি ছুঁয়ে যায়। তাহলে তো প্রত্যেকটি পরিবারে একটি করে কেন্দ্র সরকারের চাকরি আসার কথা। আপনি একজন বিজেপির নেতৃত্ব হিসেবে আপনি আপনার চারপাশে চোখ বুলিয়ে দেখুন তো, কেন্দ্রীয় সরকারের চাকরি কেউ পেয়েছেন কিনা? আপনি এর উত্তর দেবেন আমি আশা করি। দেখুন, কেন্দ্রীয় সরকারের চাকরি তো কেন্দ্রীয় স্তরে হয়, যেগুলো ধরুন পোস্ট অফিস আছে, রেল আছে, এরকম ব্যাংক এইসব জায়গায় যেগুলো আছে কেন্দ্রীয় স্তরে হয়। সেখানে দেখুন, আমি আপনাকে থামিয়ে দিতে চাইছি না, কিন্তু আপনার এতটুকু জানা উচিত যে পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে নয়। 29টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমার দেশ তৈরি। মোদীজি তিনি আমাদের এই রাজ্যের মানুষেরও প্রধানমন্ত্রী, 10 কোটি মানুষের। সুতরাং কেন্দ্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, সংস্থাগুলি আছে, আপনি বলতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সংখ্যার হিসেবে আপনার এলাকায় প্রত্যেকটি পরিবারে তো একটি করে চাকরি পাওয়ার কথা। আপনার দেখা দৃষ্টান্তে দেখান এই 10 বছরে কটা চাকরি পেয়েছে। উনি সঠিক বলেননি, কারণ কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো হয় কেন্দ্রীয় স্তরে হয়। আমরা যদি উল্টো বলি যে রাজ্য স্তরে এই যে চাকরিগুলো আছে, যে চাকরিগুলো আমাদের পাওয়ার কথা, যারা এই লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে, তাদের বিষয়টা পরিষ্কার না করে সরকার এই এই জায়গাটায় আজকে যে কথা আমাদের শিক্ষক মহাশয় বললেন, আবার সিপিএম বোন যিনি অলিভিয়া মুখার্জি বললেন যে সন্দেশখালীতে বেকারত্বের সমস্যা, বহু মানুষ বাইরে যায়, আমি ধরে নিচ্ছি আমার রাজ্য সরকারের সেখানে অপারগতা কিছু হলেও আছে। তাহলে কেন্দ্রের যে প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ীও তো সেখানে পরিবার কিছু চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এখন বক্তব্য হলো যে জায়গাটা আমি আমার বোন অলিভিয়া মুখার্জি, উনি সিপিএম এর হয়ে এসেছিল, আমি ওনাকে বলতে চাই এটা মাথায় রাখা উচিত যে 78 সালে সিপিএম ক্ষমতায় এসেছিল বাংলায়। সেখান থেকে 98 সাল পর্যন্ত কোনো কমিশন ছিল না, এসএসসির কোনো কমিশন ছিল না। সেখানে স্কুলগুলোতে যারা চাকরি পেয়েছে ম্যানেজিং কমিটির মাধ্যমে, সম্পূর্ণটাই বামেদের নিজেদের ঘরের ছেলে। একজন শিক্ষকও, একটা সময় ছিল একজন শিক্ষকও তারা সিপিএম এর বাইরে কোনো দল করতেন না, তারপরে নজির উনি দিতে পারবেন না। আজকে তো কমিশন আছে, কিছু দুর্নীতির কথা বলছেন, বিচার চলছে, বিচার বিভাগীয় বিষয়, সেই নিয়ে আমি তদন্ত করব। আচ্ছা, তো শাহনওয়াজ দা যেটা আমাকে কোশ্চেন করলো, যদিও আমরা আজকে টপিক থেকে কোশ্চেনের সঙ্গে সংযোগ করতে চাইছি আমি, যে 98 সাল পর্যন্ত ছিল, 98 সাল পর্যন্ত এসএসসি হয়নি, তাহলে 98 এর পরের থেকে 2011 সাল পর্যন্ত কি স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয়েছিল? এটা কি তৃণমূলের লোক স্বীকার করছে? না, এখানে আমার একটা বলা আছে, আমার স্কুলে একজন নেতৃত্ব আছেন তৃণমূলের, তিনি সেদিন হট্টকে আমাকে বললেন যে আমি বামফ্রন্ট আমলে চাকরি। হোয়াট ডাজ হি মিন? আমি এটা বুঝতে পারলাম না। আমি পাল্টা প্রশ্ন করলাম, তার মানে তুমি কি নিজেকে শিক্ষক মনে করছো বামফ্রন্ট আমলে চাকরি? আমার প্রশ্ন ছিল, তার উত্তর সে লাস্ট দিতে পারে। আচ্ছা, যারা তৃণমূল আমলে চাকরি পেয়েছে তারা কি নিজেদেরকে সবাই ইনসিকিউর মনে করছে? প্রথমত কুন্তল একটু আসে, সেটা হচ্ছে আমরা সন্দেশখালীর প্রসঙ্গে আজকে বসেছিলাম, টপিকটা একটু ঘুরেছে, কিছু কোশ্চেন উঠেছে, একদম যে আশু কোশ্চেনটা উঠেছে যে 98 সাল অব্দি বামফ্রন্টের ঘরানার ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে, এবং তারপরে উনি নিজেও স্বীকার করে নিলেন 98 সাল থেকে 2011 সব ঠিকঠাক ছিল, ঠিকঠাক ভাবে চাকরি হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে আজকে 2011 সাল থেকে 12-13 বছর ধরে ক্ষমতায় রয়েছে যে রাজ্যের দলটি, একজনকেও কেন জেলে পাঠাতে পারলো না, একজনকেও কেন ভুয়ো শিক্ষক ধরতে পারলো না? অদ্ভুত ভাবে
দেখুন আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা দপ্তর প্রতি রাতে জেলের ভাত খাচ্ছে, কি উত্তর দেবেন উনি? ওনাদের কাছে তো ক্ষমতা ছিল, একাধিক তো কমিশন করতে পারতেন, কেন একজনকেও জেলে পাঠাতে পারলো না? একটা ভুয়া চাকরির একটা হিসাব আজ পর্যন্ত কেন দিতে পারলেন না? ওনারা তো ক্ষমতায় ছিলেন, চাইলে করতে পারতেন। উল্টো দিকে ক্ষমতায় থেকে গোটা শিক্ষা দপ্তর সপরিবারে জেলের ভাত খাচ্ছে, কি উত্তর দেবেন উনি? উনি যে কথা বললেন যে গোটা শিক্ষা দপ্তর জেলে যাচ্ছে, যদি দুর্নীতি সেখানে প্রমাণ হয় তখন দেখা যাবে, যেটা কিন্তু বিচার বিভাগীয় অবস্থায় রয়েছে, বিচারাধীন। আর যে কথা বলছেন যে 98 থেকে 11 সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির আজকের দিনে আমাদের সরকার প্রতিহিংসায় বিশ্বাসী নয়। আজকে যারা চাকরি করছে, আমাদের সরকার কখনোই কারোর পেটের ভাত কেড়ে নেওয়ার পক্ষে নয়। একজন চাকরিজীবীর চাকরি খাওয়া মানে শুধু তার চাকরি যায় না, তার পরিবার, তাকে জড়িয়ে যে তার আত্মসম্মান বোধ, তার সামাজিক অবস্থান, সেটা যে কোথায় চলে আসে, তার মানসিক পরিস্থিতি কোন জায়গায় যায়, সেই থেকেই কিন্তু আমরা এই ধরনের প্রতিহিংসার জায়গায় আমরা কখনোই যেতে চাইনি। জিনিস খুব মজার লাগছে আমার, যে এখানে চলে আসলো প্রথমে নিয়োগ ব্যাপার। তো এখন নিয়োগের একটা বড় ক্ষেত্র হচ্ছে রেল। আমার যতটুকু দেখা বা আমরা সাধারণ জনগণ যা দেখছি, রেলের রিক্রুটমেন্ট সম্পর্কে এখন তো আর অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছি না, এখন গোপনে রিক্রুটমেন্ট হচ্ছে কিনা জানি না। কর্মক্ষেত্র বা অন্য জায়গায় যেগুলো আমরা চাকরি পাওয়ার সময় ফলো করতাম, সেসব জায়গায় রেলের চাকরি বা অন্যান্য এই ধরনের সরকারি, বিশেষ করে কেন্দ্র সরকারের চাকরি, তার অ্যাডভার্টাইজমেন্ট এখন আর দেখা যায় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন একটা জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে, আমাদের দেশের যে সাংবিধানিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমি একটা দেশের নাগরিক এবং আমি আবার সেই একইভাবে একটা রাজ্যের বাসিন্দা। তাহলে আমি তো কাউকে বাদ দিয়ে এগোতে পারি না। রাজ্যের কিছু কিছু জিনিস আছে যেগুলোকে একদম সাংবিধানিক শিডিউল অনুযায়ী ধরে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষা যৌথ তালিকাভুক্ত। আমার সঞ্চালক একটু আগে বললেন যে গৈরীকরণ হচ্ছে। আজকাল রং নিয়ে না খুব খেলা চলে। মাঝে দেখেছিলাম রেল স্টেশন গুলো ছিল ওই ব্রিক্স কালারের, সব হয়ে গেল নীল আর সাদা। আমার স্কুলের ছেলে মেয়েদের পোশাকও নীল সাদা। এখন আমার স্কুলের বাচ্চা নীল সাদা পরে যখন এই বাজুয়ার একটা বিশেষ পার্কে আসছে আর দিলীপ স্কুলের বাচ্চা আসছে, আমি না আইডেন্টিফাই করতে পারছি না। দ্যাট ভেরি ইউনিকনেস অফ ইউনিফর্ম অফ দ্য স্কুলস ওয়াজ মেনটেন্ড টু আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস অফ দ্য ডিফারেন্ট স্কুলস। বিভিন্ন স্কুলের নিজস্ব একটা করে ইউনিফর্মের কালার ছিল, যেটা তাদেরকে আলাদাভাবে চিহ্নিতকরণ করতো। এই জন্য সব মুড়ি এক জায়গায়। আমি এই জায়গাটায় আমার সম্মানীয়, হ্যাঁ, তার রং নিয়ে, রং তো যে যেখানে ক্ষমতায় আছে সে তার রং প্রয়োগ করছে। তা সাধারণ মানুষ কি রং ধুয়ে খাবে? বললেন শিক্ষায় বৈরীকরণ হচ্ছে, আমি ধরে নিলাম বৈরীকরণ মানে হিন্দুত্ব। আরে বাবা, এখানেও তো দেখছি একজন ভদ্রলোক, যিনি আমাদের মাননীয় মন্ত্রী, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি জেলে আছেন। 5 এর বাচ্চা আমায় জিজ্ঞেস করছে, স্যার এর নাম কেন বইতে? বইটা ছাপা হয়েছে, এখনো চেঞ্জ করা হয়নি। সেকেন্ডারি বোর্ডের যিনি প্রেসিডেন্ট, তার নামটা এখনো রয়েছে, তিনি কোথায় আছেন? তা এই প্রশ্নগুলো আমি পড়াতে গিয়েছি ক্লাস 5-এ, 12 নম্বর চ্যাপ্টার বিয়ন্ড দ্য ব্যারিয়ার। সেখানে আমাদের দেশ তো জ্যোতিষশাস্ত্র বা আপনি যেগুলো বলেন স্পেস টেকনোলজিতে অনেক এগিয়ে। তা রাকেশ শর্মাকে তিনি কিভাবে মহাকাশে গিয়েছিলেন তার একটা চ্যাপ্টার আছে, 12 নম্বর চ্যাপ্টার, আপনারা পেয়ে যাবেন 5-এর বইতে, বিয়ন্ড দ্য ব্যারিয়ার। সেখানে রয়েছে রাকেশ শর্মা চাঁদে গিয়েছিলেন। ভেরি রিসেন্ট আমি শুনলাম রাকেশ রোশনও গিয়েছিলেন নাকি মহাকাশে। এখন সেই বাচ্চা যখন পরীক্ষার খাতায় লিখবে রাকেশ শর্মা না লিখে রোশন, আমি কাকে নম্বর দেব? আমি কনফিউজড। শিক্ষার হাল কোন জায়গায় গিয়েছে? এখন বলা হচ্ছে যে যাদের চাকরি দেওয়া হবে, চাকরি না, একটা ছোট্ট বলে আমি শেষ করবো, যে যাদের চাকরি খাওয়া যাবে না, তাহলে কি দুর্নীতিগ্রস্ত লোকগুলো চাকরি করেই যাবে? সত্যি তো দুর্নীতিগ্রস্ত লোক আছে এর ভিতরে, টাকা দিয়ে তো চাকরি হয়েছে, এর তো ভুরি ভুরি প্রমাণ আছে। ভাই বিচার দেখুন, এই মুহূর্তে আমাদের বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে চাকরি হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ বলে আমরা মনে করি। কিন্তু এই চাকরিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত অনভিপ্রেত। বিশেষ করে রাজ্য সরকারের যিনি এখানে তৃণমূল দলের প্রতিনিধি আছেন, আমার কাছে কয়েকটি প্রশ্ন থাকবে যে শিক্ষা ব্যবস্থা চলছিল তো একটা সিস্টেমের মধ্য দিয়ে, হঠাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা স্কুল, বিশেষ করে হাই স্কুল,
পরিচালনা করার জন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু কমিটি গঠন হতো, যে কমিটির মধ্য দিয়ে টিচার নিয়োগও একটা পর্যায়ে হয়েছে, পরবর্তীকালে সেটা এসএসসি এতে চলে গেছে। যাই হোক, আমার ভাই বললেন 98 থেকে 11 এর মধ্যে বামফ্রন্ট সরকার এসএসসির মাধ্যমে চাকরি দিয়েছে, তাদের দলীয় লোকজনকে চাকরি দিয়েছে। এই জায়গাটায় আমার কিছু কথা আমরা যেটা দেখেছি, লক্ষ্য করেছি, হ্যাঁ, যে দল ক্ষমতায় থাকবে তারা কিছু অ্যাডভান্টেজ নেবে, এটা হতেই পারে। তার অর্থ এই নয় যে ওটা আইনি স্বীকৃতি। কিন্তু বিরোধী দলের লোকও অনেকেই চাকরি পেয়েছে, আমাদের আশেপাশেই আছে, আমরা কিন্তু সেটাও লক্ষ্য করেছি। কিন্তু বর্তমানে যেভাবে চাকরি নামে নয়ছয় হয়েছে, যেভাবে চাকরিকে বিকৃত করা হয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আমার ভাইয়ের কাছেই থাকবে, যে শিক্ষা ব্যবস্থাটাকে কেন বন্ধ করে দেওয়া হলো, ইলেকশন পদ্ধতি প্রসেসটাকে কেন স্টপ করে দেওয়া হলো, এক। 2 নম্বর কথা হলো, মাননীয় হাইকোর্ট যে কথাটা বলছেন, চাল আর কাঁকড় একসঙ্গে মিশে গেছে, একে বাছা খুব কঠিন। এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত আমার ভাই শাহনওয়াজের কাছে আমি জানতে চাইব, এই বিষয়টার উপরে যদি আলোকপাত করে এবং সঠিক তথ্যটা যদি তুলে ধরে, আমাদের দলের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে সেটাকে আমরা জানতে চাই। আমি আমার আজকের এই ডিবেটের বিরোধী বন্ধু দাদা তার প্রশ্নের উত্তরে বলতে চাই যে 2011 থেকে আজকে 2024 সাল পর্যন্ত যে নিয়োগ হয়েছে, উনি একটা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে নেতৃত্ব দেন। ওনার চোখে এবং এই আজকের এই ডিবেটের হাউসের মধ্যে যারা রয়েছেন তারা অনেকেই সরকারি চাকরি করেন এবং এই সরকারের আমলেই তারা চাকরি পেয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের আমলে বিরোধীদের যারা আজ মহাশূন্যে চলে গেছে, এই সিপিএম কংগ্রেস, তারা বিগত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তাদের বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে শূন্যে পরিণত করে দিয়েছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে নাকি চাকরি পায় তৃণমূল কংগ্রেসের ঘরের লোকেরা। আমি এখানে চাক্ষুষ এবং আমি আমার দাদা রাখালদাকে বলতে চাই যে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আপনি যদি চোখ কান খোলা রাখেন, আপনার এলাকায় দেখেন যে 11 থেকে 24 সালের মধ্যে রাজ্য সরকারের আমলে যারা চাকরি পেয়েছে কত মানুষ, তারা আমাদের দল করা লাগে না। উনি যেটা বলছেন যারা ক্ষমতায় থাকে তাদের একটা পার্সেন্টেজ থাকে, আমরা সে বিষয়ে একদমই একমত নই। আইন মানুষ, আমরা জানি স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষের যারা যোগ্য তাদের চাকরি পাওয়ার অধিকার আছে। এখানে যদি কোনো অনিয়ম হয়, আমাদের সরকার 0 টলারেন্স নীতি নিয়ে চলছেন। সেখানে যদি কেউ অপরাধী হয়, দোষী হয়, তার উপযুক্ত শাস্তি হোক, এ বিষয়ে আমরা সবসময় সহমত বিরোধীদের সঙ্গেও। না, অনিয়ম তো হয়েছেই, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট করেছে। যখন রাজ্য সরকার, কোন হাইকোর্টের, আমি আপনার কথা ধরি, কোন হাইকোর্টকে আপনি মান্যতা দেবেন? যে অভিজিৎ গাঙ্গুলি এক সময় তিনি বামফ্রন্ট করতেন, তিনি বলতেন তিনি রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন। তিনি যখন তিনি আজকের দিনে সেই হাইকোর্টের বিচারপতি, তিনি রিজাইন দিয়ে সরাসরি একটা রাজনৈতিক দলে যারা আমাদের রাজ্য সরকারকে তীব্রভাবে শুধুমাত্র ক্ষমতায় পাওয়ার জন্য, মানুষের ভোট আদায়ের জন্য, ভোট পাওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে আমাদের সরকারকে বেলাইন করার চেষ্টা করছে, সেই দলে সরাসরি যোগ দিয়ে প্রার্থী হচ্ছেন। আপনি কোন বিচার ব্যবস্থাকে অস্বীকার আমি করছি না, কিন্তু যদি উল্টো করে দেখা যায় যে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু হলফনামা দাখিল করতে চলেছে স্টেট গভর্নমেন্ট, যে কিছু আমাদের গলতি ছিলই, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই যে দুর্নীতির বিষয়ে যে কথা হচ্ছে, কথাটা তো একটা হয়ে গেল, এটা তো ডিপেন্ড করবে সাধারণ জনগণের তো কিছু প্রশ্ন আছে, সেটা আমাকে বলতে দাও। আমি বেশি সময় যে প্রথম থেকে স্কুল ইলেকশন, ম্যানেজিং কমিটি ইলেকশনটা তুলে দেওয়া হলো কেন, তার উত্তর কিন্তু পেলাম না। আচ্ছা, প্লিজ একটু উত্তর দেবেন। শিক্ষাক্ষেত্রে রাজনীতি নিয়ে চাপানুতর, এটা কখনোই একটা সুস্থ সমাজের পক্ষে ভালো বার্তা যায় না। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেছেন যে স্কুল দপ্তর থেকে তিনি কিন্তু কলেজ নির্বাচন সেগুলোকে তুলে নেন। সেখানে তিনি চেয়েছেন যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই রাজনৈতিক চাপানুতরের উত্তাপের কোনো প্রভাব যেন না পড়ে, তার জন্য কিন্তু তিনি সরকারিভাবে, মমতা ব্যানার্জি নিজেও ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন, বুদ্ধদেব ভট্টাচার্য উঠে এসছেন। ছাত্র আন্দোলনের জন্য
যে জায়গা, সেখানে কলেজ শিক্ষা ব্যবস্থা সেখানে আছে, সেখানে তারা রাজনীতি করছে এবং রাজনীতির আগিনা থেকেই আমি বলতে চাই যে প্রকৃত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে আসতে পারে, সে পরিবেশ আজও আছে। কিন্তু একেবারে স্কুল স্তরে এই জায়গাটাকে তিনি, রাজনীতির চাপানুতরের জায়গাটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন, যাতে তাদের শিশু মনসে কোনো প্রভাব না সবাই পড়ে। হাত তুলেছে, ঠিক আছে। কুন্তল বলো, কুন্তল কি বলছে? কুন্তল, আচ্ছা দাঁড়াও। শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট করেছেন, এটা আমার ভাইয়ের বক্তব্য। তাহলে এত দুর্নীতির প্রসঙ্গ উঠছে কেন? এত কথা উঠছে কেন? মানুষ বিভ্রান্ত হচ্ছে কেন? যারা যোগ্যতার পরীক্ষায় পাশ দিয়ে 1000 দিন অতিক্রান্ত, 1500 দিন অতিক্রান্ত রাস্তায় ধর্নায় বসে আছে শহীদ মিনারের নিচে, মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে, তারা আজকে কি পেল? তারা আজকে কি বিচার পেল? শিক্ষায় দুর্নীতি হয়নি এ কথাটা আমরা কি করে বলি? নিশ্চিতভাবেই হয়েছে। কংগ্রেস বা বামপন্থীদের জমানায় কিন্তু চিরকুট নিয়ে চাকরি দিয়েছিল, তা নিয়ে তখন কোনো বিতর্ক হয়নি। যদি সেই বিতর্কটা হতো, নিশ্চিতভাবে সেই প্রশ্নের মোকাবিলা করা যেত। ওকে। এখন আমি বাদুড়িয়ার বাসিন্দা, আমি এতটা এখনো দেখিনি, কারণ দেখা হয় নাই শুধু দুপা ফেলিয়া ঘর হতে বাইরে, মানে রবীন্দ্রনাথের যে কবিতাটা আছে, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, বাদুড়িয়াটাকে আগে ভালো করে। আমার নিজে চোখে দেখা নেই, তবে আমি শুনেছি যে বাদুড়িয়ার এক বিখ্যাত বিধায়ক, যার নামে আজও বাদুড়িয়ায় ভোট হয়, তিনি নাকি বলে দিতেন, এই তুই মাঠে কেন করছিস, যা প্রাইমারিতে গিয়ে যোগ। যদি আমি এটাকে মেনে নেই, এটা যদি হয়েও থাকে, কিন্তু কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি ওই ব্যক্তি 1 টাকা নিয়েও তাকে এই স্কুলে পাঠিয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ঝান্ডা ধরে, যে পার্টির ধরে, তাকে দেওয়া হোক না চাকরি, দেখে নেওয়া হোক যোগ্য কিনা। আর একটা জিনিস বলছেন যে বিরোধীদের চাকরি হয়নি, হয়েছে তো। তৃণমূল জামানায় বিরোধীদের সব থেকে বেশি চাকরি হয়েছে, কারণ বিরোধীরা বেশি পয়সা দিয়েছে। এমনকি আমি দেখিয়ে, মানে কোর্ট দেখিয়ে দিয়েছে, বিখ্যাত বিধায়কের মেয়ে চাকরি পেয়েছে, বিখ্যাত শিক্ষামন্ত্রী, তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং দুর্দণ্ডপ্রতাপ একজন নেতা ছিলেন বীরভূমের, তার মেয়ের খাতা বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্সে, প্রমাণ তো হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাটাই বলছিলাম। তাহলে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির এত ন্যাক্কার, এত নগ্ন পরিস্থিতি পশ্চিমবাংলায় আগে এসছে কিনা মানে আমার অন্তত দেখা নেই। আমিও চাকরি পেয়েছি পরীক্ষা দেওয়ার মাধ্যমে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার SMS এ আসেনি। আই ডোন্ট নো হাউ ক্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান বি সেন্ড থ্রু SMS। এটা আমার একটা প্রশ্ন। আমার যারা প্যানেলে আছেন তারা, আমি একজন জনগণ হিসাবে তাদের কাছে প্রশ্ন রাখলাম, কি করে একজনের অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রু SMS এ আসে, এই ব্যাখ্যাটা যদি দেন। কি করে 2 বছরের মধ্যে ওএমআর শিটকে নষ্ট করা হয়, এইটা যদি তিনি উত্তর দেন। কি করে এগুলো হয়েছে, এগুলো একটু আমাদেরকে জানালে ভালো হবে। তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দল শূন্যে চলে গেছে। মানুষকে মেরে ফেলা যায়, কারণ মানুষের আইডিয়াকে কোনোদিন মেরে ফেলা যায়। ও বলে যে একসাথে তুমি 3টে প্রশ্ন উত্তর দেবে। আমার কিছু টপিক পরপর বলে নিচ্ছি, মাঝখানে ক্রস না করলেই ভালো হয়। ঠিক আছে, প্রথমে যেটা বলি, কুন্তলদা বলছিল যে SMS এ কি করে চাকরি আসে। এই যে 26,000 চাকরি বাতিলের যে প্রসঙ্গ উঠলো, কেউ এখানে যতজন আছেন সবাই কি মনে করেন যে গোটা 26,000ই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত? একজনও মনে করেন? কেউ মনে করেন না। তাহলে দেখুন আজকে মমতা ব্যানার্জির সরকার কোথায় গিয়ে পৌঁছে দিয়েছে। 2017-র যে প্যানেল, দুর্ভাগ্যবশত আমিও সেই প্যানেলের একজন শিক্ষিকা, আজকে আমার যোগ্যতাও প্রশ্ন চিহ্নের মুখে বারবার উঠে আসে যে চাল আর কাপড় মিশিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, যে আদৌ কে যোগ্য, কেউ যোগ্য নয়। এই জায়গাটা তৈরি হলো কি করে? আজকে সুপ্রিম কোর্টে গিয়ে SSC এখন মুচলেখা দিয়ে বলছে যে সবটা দুর্নীতি হয়নি, একটুখানি বাঁচিয়ে রয়েছে, 9,000 মতো দুর্নীতি হয়েছে, স্বীকার করছে গিয়ে। আজকে মমতা ব্যানার্জির SSC কমিশন গিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আদালতে গিয়ে তিনি ক্যাবিনেটের ওপর যাতে প্রশ্ন চিহ্ন না আসে, গোটা ক্যাবিনেট জেলে ঢুকে যাবে, সেই প্রসঙ্গে বলছে যে তাদেরকে মানে ভোট পর্যন্ত রক্ষা দেওয়া, ক্যাবিনেটের উপর যেন CBI তদন্ত না হয়। তো এই চাল কাপড় মিশিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকেও মানে সামনে নিয়ে আসা হয়েছে, তাদের পরিবারকেও ভাসিয়ে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নের উত্তর দিলাম। সেকেন্ড হচ্ছে, আমার পাশেই শাহনওয়াজদা বলছিল যে মহাশূন্যে চলে গেছে একটি দল। তো আমার খুব বলতে ইচ্ছে করছে, আমরা তো তিহার জেলেও শূন্য, আমরা ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতেও শূন্য। আর ঠিক এই শূন্য পাওয়া দলটা যখন 2 বছর আগে মানুষ খুব বিপদে ছিল করোনার সময়, একটি দল তখন ভাবিজি পাপড় খাওয়াচ্ছিল, গরুর পেচ্ছাপ খাওয়াচ্ছিল, আরেকটি দল তখন আমফান আর যশের ট্রিপল চুরি আর চাল চুরি করতে ব্যস্ত ছিল। তখন এই বামপন্থী ছাত্র যুবর বাচ্চা কিছু ছেলে মেয়ে রেড ভলেন্টিয়ার্স নামে, যখন মা ছেলের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, তারা বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছিল। কোথায় ছিল শাসক দল? তারা বাড়িতে বই খাতা পৌঁছে দিয়েছিল, খাবার পৌঁছে দিয়েছিল, হসপিটালে নিয়ে গেছিল। কোথায় ছিল শাসক দল? মানুষ তো আশা করবে শাসক দল এটা করবে। প্যারালাল গভর্নমেন্ট চালানো আমাদের কাজ নয়, NGO চালানো আমাদের কাজ নয়, কিন্তু আমরা মেহনতি মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সবসময় আছি, যেমন ভাবে আমাদের নিরাপদ সর্দার আছেন। একটি কোশ্চেন, আমরা প্রথম থেকে প্রসঙ্গে ঘুরে যাচ্ছি সন্দেশখালী প্রসঙ্গে, আমি একটু আমার বিজেপি বন্ধুর কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে রেখা পাত্রকে ওনারা ক্যান্ডিডেট করেছেন সন্দেশখালী আন্দোলনের সামনে থেকে তুলে এনে।
খুব ভালো কথা, এই নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে অসুবিধা নেই। কিছু ভিডিও আমাদের সামনে আসছে, একটু বলতে সময় দিলে ভালো হয়। সেটা হচ্ছে প্রথম ভিডিও গঙ্গাধর কয়ালের। তিনি বলছেন, তিনি বিজেপির মন্ডল সভাপতি, তিনি বলছেন যে এখানে দুর্নীতি হয়েছে, 7-8 মাস আগে ধর্ষণ হয়েছে, এই কথাগুলো বলছেন। সেইগুলো স্টিং অপারেশনের ভিডিও একটা সামনে এলো 30-32 মিনিট আগে। তারপরে সেটা বিজেপি সেখানে বলছে, ডিফেন্ড করছে যে না উনি বিজেপির কেউ নন। তারপরে বলছে বিজেপির শুধু সমর্থক, এবং সর্বশেষে বলছে ওনার গলা নয়। আবার গঙ্গাধর কয়াল নিজে বলছে ওটা আমারই গলা ছিল, আবার ভিডিও করে বলছে না ওটা আমার গলা নয়। এই যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক এই মুহূর্তে পাল্টা কিছু ভিডিও আসছে না সন্দেশখালীতে ধর্ষণ হয়নি, মানে তৃণমূল এবং বিজেপির মূল এজেন্ডা হয়ে যাচ্ছে সন্দেশখালীতে ধর্ষণ হয়নি কি হয়নি। আমরা ভুলে যাচ্ছি তাহলে অস্ত্রগুলো, এই যে শাহজাহানের যে বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, এটা তো মিথ্যে ভাবা যাবে না। এবার একটা কোশ্চেন, যখন রেখা পাত্র ভোটে দাঁড়ানোর আগে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সামনে উনি বলছেন যে আমরা সন্দেশখালী আন্দোলনের মূল মুখ বলে তিনি বলছেন যে আজকে বিজেপি থেকে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা সন্দেশখালী আন্দোলনের মুখ নয়, সেটা সাজানো। এইবার কথা হচ্ছে সেটা যদি সাজানো হয়, উনি তারপরে কোট আনকোট এই কথাটা বলেছেন যে তাহলে কি বিজেপির যারা নেতারা আছেন তারা শিবু হাজরার কাছ থেকে, টিএমসির কাছ থেকে টাকা খেয়ে গোপনে গোপনে, আমি আর বাকিটা বাড়ালাম না উনি কি বলতে চাইছেন। কিন্তু কোশ্চেন হলো তারপরে যখন সংবাদ মাধ্যম তার কাছে বারবার যাচ্ছে, সেখানে তিনি নো কমেন্টস মোডে রয়েছেন, এবং সংবাদ মাধ্যমের কাছে না দিয়ে একটি ঘরে বদ্ধ করে তিনি ভিডিও করে কি বলছেন, একটা 3 মিনিটের ভিডিও যাতে 6টা কাট, আপনারা যারা এডিটিং করেন বুঝবেন, একটা 3 মিনিটের ভিডিও 6টা কাট, অনেক কিছু বলতে চেয়েছেন, কেটে কেটে কিছু কথা আসছে, একটি পুরুষ কণ্ঠ পাশ থেকে আসছে, কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলছেন তাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু আসল ঘটনা মানুষ জানতে চায় কি হয়েছিল, বিজেপির বন্ধু নিশ্চয়ই বলবে, এই আমার প্রত্যাশা। আমি এই প্রসঙ্গে প্রথমে একটা বিষয় বলতে চাই, যিনি নিজেকে বললেন যে সিপিএম দরিদ্র মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, কৃষিজীবী মানুষের দল। তারা 34 বছরে বাংলার সেই শ্রমজীবী, কৃষিজীবী, মেহনতি, দরিদ্র মানুষের জন্য কোন কাজটা করে গেছেন। তিনি বলছেন আমরা সাম্যবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রসূত 64টি প্রকল্প বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তিনি সেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখেছেন, কোনো জাতপাত দেখেছেন, কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ দেখেছেন? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু সরকারি ব্যবস্থাপনার মধ্যে পৌঁছে দিয়েছে, যেটা বিগত বাম আমলে আমরা দেখেছি নির্বাচন আসলেই পকেটে খালি রেশন কার্ড নিয়ে ভোট চাইতে যেত বাড়িতে বাড়িতে। তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি ব্যবস্থাপনায় যাতে কোনো উপভোক্তা বঞ্চিত না হয় তার জন্য দুয়ারে সরকার করে দিয়েছে। আর সন্দেশখালীর প্রসঙ্গ বলছেন, সন্দেশখালীর প্রসঙ্গের রূপরেখা যদি তৈরি করে থাকে তিনি আর কেউ নয়। আমরা বলতে চাই এই বাংলার বুকে যে সিপিএম কংগ্রেস আজ দর্শকের আসনে আছে, এই লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের, সেখানে সিপিএম কংগ্রেস দর্শক আসনে আছে। তারা এই ভিডিও নিয়ে কোনো পক্ষে যাচ্ছে না, তারা নিরাপদ সরকার এই আন্দোলনটাকে, যে আন্দোলনের সত্যতা নিয়ে, যে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যে অভিযোগগুলো সত্য না মিথ্যা, সেই জায়গায় কাকে অ্যারেস্ট করবে? মহিলা কমিশন জানিয়ে দিয়েছে অভিযোগ সত্য, নির্যাতিতা হয়েছেন। এখানে আদালত এই নারদা নিয়ে এই না এই যদি কথাগুলো যদি আমাদের সেন্ট্রালের ক্ষমতায় যারা আছে এবং রাজ্য ক্ষমতায় তারা যদি ব্যাখ্যা করেন, সেখানে দেখেছি যারা টাকা নিয়েছে তারা ভোট দিয়েছে, মানুষ তাদেরকে ভোট দিতে বাধ্য হয়েছে, কারণ তাদের কোনো অল্টারনেট নেই। আমার কাছে আমার একটাই প্রশ্ন, যে স্টিম অপারেশনে কি মানুষের পেট ভরবে, না মানুষের চাকরি হবে, না মানুষের মাথায় ছাদ আসবে, না মানুষের মাথায় এতে কি? আরো একটা জিনিস বলতে চাই, সন্দেশখালী নিয়ে যে কথা বলছে, এই শাহজাহান কে? এই শাহজাহান কি এর জন্ম বৃত্তান্ত, কি এর রাজনৈতিক পরিচয়? 2013 সালের এক পর্যন্ত ইনি সিপিএম এর পার্টি মেম্বার, সিপিএম এর লিডারশিপ কমিটি। 2013 সালে একমাত্র একটাই রাজনৈতিক দল, একমাত্র একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক দল যেটা সিপিএম। এই সিপিএম পার্টিতে যারা জনপ্রতিনিধি হয় তারা শেষ কথা বলে না, যারা সাংগঠনিক কাজে, যারা
দলকে পরিচালিত করে তাদের কথাই চলে। এই সন্দেশখালীতে এই শাহজাহানের নেতৃত্বে এই বিগত সময়ে এই কাজ হয়েছে। একসঙ্গে সবাইকে পরিচালনা করে না না একটু আমাকে উত্তর দিতে হবে শাহজাহানের প্রশ্নে। আর তার আগে আমি একটু বলে দিই, শাহনওয়াজ বলছিল যে শাহজাহান পার্টি মেম্বার, ঠিক আছে, উনি এই তথ্য কি দিতে পারবেন? যদি দিতে পারেন আমি চাইবো যে উনি দেখান। শাহজাহান দেখুন একটা দল স্বীকার করে নিয়েছেন উনি সিপিএম করতেন, সিপিএম এর সমর্থক ছিলেন। আমি একবার না আমি বলি একটু বলে দিই আমাকে কথাটা বলতে দেওয়া থাকে। সমর্থক হলেও দায় দায়িত্ব নেওয়া যায় না। নিরাপত্তা সরকার আমার কোশ্চেন হলো যখন কয়েক সেকেন্ড সময় নিচ্ছি। নিরাপদ সর্দার অন ক্যামেরা বলেছিলেন যে যদি কেউ প্রমাণ করতে পারে যে শাহজাহান পার্টি মেম্বারশিপ শাহজাহানের ছিল বা কোনোদিন পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, তার দায় দায়িত্ব পুরো আমি নেব। রাজ্যের সরকার বা রাজ্যের সরকারের কোনো প্রতিনিধি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেননি। হ্যাঁ, সমর্থক তো অবশ্যই ছিলেন থাকতে পারেন সমর্থক না, কিন্তু তোমরা যখন বামপন্থীরা তৃণমূলের কোন নেতার সঙ্গে দুর্নীতিগ্রস্ত ভিডিও দেখো তখন কিন্তু তোমরা ঠিক সে চাপিয়েই দাও যে তৃণমূলের যখন নেতার সঙ্গে আছে দায় তৃণমূল নেতার নেওয়া লাগবে। আমার কোশ্চেন হলো এক মিনিট আমি একটু উত্তরটা দিয়ে দিই, যেহেতু বামপন্থীদের কোশ্চেনটা আসছে। সেটা হচ্ছে যে প্রথম কথা শাহজাহান যখন মমতা ব্যানার্জিও বামপন্থীর আমলে জন্ম, কে কোথায় সময় থাকলো সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আমরা কি তাকে লালন পালন করে পোষণ করে তুলেছি, না তাকে যাতে সেফগার্ড দেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে খরচ করেছি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম এর আমলে দেখেছেন শাহজাহানের মতো চোর গুন্ডাকে জনপ্রতিনিধি করা হয়েছে, তাকে কর্মাধ্যক্ষ করা হয়েছে, তিনি এখনো স্ট্যান্ডিং কর্মাধ্যক্ষ। তাহলে কারা করলে দিল, কারা কোলে পালন করলো, ঠিক শুভেন্দু অধিকারীকেও কিন্তু আমরা শাহজাহানের সাথে দেখেছি। আমরা নিরুপম সেনকে জানি, যিনি জনগণের টাকা নিয়ে 14 বছর ধরে কমিশন করেছেন, একজনকেও কেন অ্যারেস্ট করতে পারছেন না? আনন্দমানবী সন্ন্যাসীদের জীবন তো জ্বালিয়ে দিয়েছে। ভারতবর্ষের বুকে সিপিএম এর মতো ন্যাক্কারজনক অত্যাচার আর কোনো জায়গায় হয়েছে না। একটু আসে বহু চর্চিত বিষয়। আমরা না না কিছু কিছু না 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 হয়তো সেদিন এমন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, হয়তো অনেক সুযোগ সেদিন পাইনি, কিছু সমস্যা হয়েছিল না। আজকে যখন বহুল চর্চিত বিষয়, নিশ্চয়ই কিছু সমস্যা সেদিনও হয়েছিল, আজকে হয়েছে, হয়তো আজকে বেশি হয়েছে, সেদিন কম হয়েছিল। এক কথায় সবকিছু উড়িয়ে দেওয়া যায় না, প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আসবে না। কেউ যদি আশা করে যে আমার প্রশ্নের উত্তর আরেকবার দেবো, তা নয়। আমার ভাই শাহনওয়াজ বললো যে কংগ্রেস জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা মানলাম, কিন্তু একটা প্রশ্ন থাকলো না। আমি আপনাকে ধরি দিচ্ছি, বাংলার বুকেই আমি আসছি, আমি বাংলার বাইরে কথা বলছি না, আমি বাংলার কথা বলবো। জনবিচ্ছিন্ন করা জনগণ করুক, কিন্তু রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে সবসময় যদি তার প্রচেষ্টা থাকে কংগ্রেসকে বিচ্ছিন্ন করা, তার জ্বলন্ত উদাহরণ বাইরন বিশ্বাস। তৃণমূলকে সেদিন সেখানকার জনগণ হারিয়েছিল, বাইরন বিশ্বাস জাতীয় কংগ্রেসের প্রার্থী, তাকে সেদিনকে জিতিয়েছিল। তাহলে সেই বাইরন বিশ্বাসের হাতে পতাকা ধরিয়ে দিয়ে সেই সাগরদিঘির হাজার হাজার মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা প্রতারণা করলেই তৃণমূল সরকার, এই বিষয়ে কি বলবেন? একটা ছোট কোট করব, আমরা নিজের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। এই বক্তব্যটা হচ্ছে পাওলো কোয়েলহোর লেখা। তা আমরা এখানে তাই দেখছি, আমরা খালি ঘুরে 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 এ ওর দোষারোপ, এ ওর ভুল ত্রুটি ধরছি। জনগণ কি, জনগণের সামনে তো দেখছি খালি গাজর ঝুলছে, কুলোর কল, জনগণ দৌড়চ্ছে। তৃণমূলকে প্রশ্ন করলে তারা 34 বছর দেখায়, সিপিএম কে প্রশ্ন করলে তারা তৃণমূলকে দেখায়, কংগ্রেসকে প্রশ্ন করলে তারা বিজেপিকে দেখায়, আর বিজেপিকে প্রশ্ন করলে তারা কংগ্রেসকে দেখায়। এ এক মহা চক্রবুজ্জের ভিতরে সাধারণ জনগণ ঢুকে গিয়েছে, যেখান থেকে সাধারণ জনগণের নিষ্কৃতি নেই। এরা প্রত্যেকের ফায়দা তোলার জন্য আছে। আমার বন্ধু, আমার ভাই বললো 69টা প্রজেক্ট, 64টা প্রজেক্টের কথা, কিন্তু আমি জানি 129টা প্রজেক্ট। পঞ্চায়েত ভোটের আগে আরো 3খানা প্রজেক্ট অ্যাড হয়েছিল। ঠিক আছে, আমি বেশি প্রজেক্টে যাব না। ফ্ল্যাগশিপ প্রজেক্ট কন্যাশ্রী, কন্যাশ্রী মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রজেক্ট, তিনি সারা বিশ্ব থেকে সেখানে রেকগনিশন পেয়েছেন। কিন্তু আমি বলবো উনি ইউনিসেফের ডাটা, উনি ইন্ডিয়ার ডাটা, উনি ভারতবর্ষের ডাটা ঘুটে দেখুন। 23 সাল পর্যন্ত ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পশ্চিমবাংলা, যেখানে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হচ্ছে এবং তার পার্সেন্টেজ 40.12%। তাহলে কন্যাশ্রী প্রকল্পের বেনিফিটটা কোথায় আসলো? আমার কি কাজ কিছু মানুষকে টাকা পাইয়ে দেওয়া? আমার স্কুল কি কিছু টাকা পাই দেওয়ার জায়গা? কোনো গার্জেন এসে জিজ্ঞাসা করে না, ও মাস্টার কি পড়াও, কি হয়, এসে বলে কন্যাশ্রী কই।
এসে বলে সাইকেল কই, এসে বলে ঐক্যশ্রী কই, খালি টাকা। আসলে লেখাপড়াটা ধ্বংস করার জন্য চলছে সরকার, শেষ কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন। সঞ্চালক বলেছে বেসরকারীকরণ, একদম ঠিক। করোনার মাঝখানে আমরা দেখেছি নোটিফিকেশন আসতে সরকারি স্কুলের সম্পত্তিগুলোকে বিভিন্ন বেসরকারির হাতে ধরিয়ে দেওয়ার জন্য। শিক্ষকদের চাপে শেষ পর্যন্ত সেটা উইথড্র করতে হয়েছে। তারপরে সরকার কি বলেছে, আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছিলাম, আমরা চেষ্টা করে দেখছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট তাই সব বিক্রি করে দিচ্ছে, সব। তার মানে কি এরপরে কি হবে, আপনার আমার ঘরের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের বাচ্চা আর পড়াশোনা করতে পারবে না, শিক্ষা চলে যাবে একদম কুক্ষিগত হয়ে। কিছু অর্থনৈতিক ভাবে এগিয়ে চলা মানুষের ক্ষেত্রে কোথায় সংবিধানের, কোথায় ফান্ডামেন্টাল রাইটকে কোথায় মানা হচ্ছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই রাজ্য সরকারও দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে দিচ্ছে। আপনি ঘুরে আসুন তো আশপাশের স্কুলগুলোতে কি পরিমাণে দুর্নীতি চলছে। আমার এখানে বসে আলোচনা করছি, এখান থেকে কয়েক দূরের একটা স্কুলে 2,70,000 টাকা এসেছিল ল্যাব গ্রান্টে। কোথায় সে টাকা দিতে পারবে? দায়িত্ব দিয়ে আছে মুখ্যমন্ত্রী, বলছেন আমি শিক্ষাক্ষেত্রে রক্তাক্ততা চাই না, তাই আমি নমিনেট করে দেবো, সেই গিয়ে প্রেসিডেন্ট হবে। এই প্রেসিডেন্টটা কি কাজ করছে, তাদের দায়িত্ব কি নিচ্ছে? আমি আমার কলিগদের কাছে, আমার যারা তৃণমূলের বন্ধু আছেন তার কাছে আমার প্রশ্ন রইল, সত্যি কি উন্নয়ন ঘটছে? সত্যি কি মানুষ এগিয়ে চলছে? আমার প্রশ্ন থাকলো আমার সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনৈতিক দলের যারা ক্ষমতায় আছেন তার কাছে, সত্যি কি শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে? আর স্টিং অপারেশন আগেও দেখেছি, গেঞ্জি গায়ে দিয়ে খালি হাতে। এবং এমন কিছু কিছু নেতা আছেন যারা উঠেও টাকাটা নিতে পারছেন না বেলা 12টার সময়, তাদের ক্ষমতা হচ্ছে না উঠে টাকাটা নেওয়া, তিনি শুয়ে শুয়ে টাকা নিচ্ছেন। কি ব্যবস্থা নিয়েছিলেন মমতা ব্যানার্জি? তিনি আবার তাদেরকে টিকিট দিয়েছিলেন। তিনি কি সত্যি দুর্নীতির বিপক্ষে? হ্যাঁ, দেখেছিলাম একদিন মমতা ব্যানার্জির নামের পিছনে নিচে লিখতে সততার প্রতীক। তিনি কেন আজকে আর লেখেন না? আমার প্রশ্ন থাকলো, আমি আশা করব আমার বন্ধু, আমার কলিগ তারা এর উত্তর দেবেন। আমরা সাধারণ জনগণ উত্তর চাই, আমরা এত ভিডিও চাই না। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, যে নির্বাচনের প্রাককালে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থ সাহায্য বলুন, উপঢৌকন বলুন, এর রীতি রেওয়াজ বিগত স্বাধীনতার পর থেকে, যবে থেকে নির্বাচন চলছে, এই জিনিস চলেই আসছে। কিন্তু 16 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রভাবশালী নেতা বা মন্ত্রীদের কয়েকজনকে 2-3 লক্ষ টাকা দেওয়ার নাম করে স্টিং অপারেশন করে যে বদনাম দুর্নামের চেষ্টা সেদিন করা হয়েছিল, কিন্তু নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছিল যে এরকম বদনাম করে তৃণমূল কংগ্রেসকে হটানো যাবে না মানুষের মন থেকে। পরবর্তীকালে আমরা দেখলাম ইলেকটোরাল বন্ডের নামে যে লুট চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, বিভিন্ন কোম্পানিদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড কেনার নামে যে টাকা নিচ্ছে রাজনৈতিক দল, কেন্দ্র সরকার বিজেপি, তাই নিয়ে কিন্তু এখানে সিপিএমরা কিছু বলছেন না, কংগ্রেসী বন্ধুরাও কিছু বল। তাহলে কি পক্ষান্তরে এই বাংলার বুকে সিপিএম কংগ্রেসরা কি বিজেপিকে মদত দিচ্ছে না এগিয়ে দেওয়ার চেষ্টা করছে? তাদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই লোকসভা নির্বাচনে আক্রমণটা তো আসা উচিত কেন্দ্র সরকারের উপর, বিজেপির উপর। তারা দেশের মানুষের জন্য কি করেছে, তারা রাজ্যের মানুষের জন্য কি করেছে, সে নিয়ে কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সব দোষে ভরা, সে তো প্রমাণ হয়ে যাবে 21-এর পর 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আস্থা করে ফেলে দেবে। যেমনটা সিপিএম কে 235-এর পর 2011-য় পৌঁছে দিয়েছিল। আজকের নিরিখে 24-এর লোকসভার নিরিখে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা বলুন, এই বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আপনারা বলুন। তারা তো বহু কথা বলেছিল, 8 দিনের স্বপ্ন দেখিয়েছিল, কখনো নিজেকে চৌকিদার বলেছিল, তার চৌকিদারিত্বে আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে লুট করে পালিয়ে গিয়েছিল। তাদেরই সে বিজয় মালিয়া লন্ডনের কোর্টে বলেছিল যে 32% টাকা আমি পেয়েছি, বাকি টাকা ওদেশের সরকার জানে। তাহলে সে নিয়ে আপনাদের বক্তব্য কোথায়? সেই সাধারণ মানুষের জমাকৃত ব্যাংকের টাকা ভর্তুকি দেওয়ার জন্য আজকে ব্যাংকের নন মেইনটেন্যান্সের নামে প্রতিনিয়ত চার্জ কাটা হচ্ছে সাধারণ মানুষের। তাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিজেপির বিরুদ্ধে আপনাদের কোনো কথা বলতে আমরা দেখি না এই রাজ্যের বুকে। তাহলে সিপিএম কি তারা বিজেপির দোসর হিসেবে কাজ করছে? আমার প্রশ্ন থাকলো, বাদুড়িয়ার বুকে আমি আপনাদের চাক্ষুষ করতে চাই যে নয়াবস্তিয়া মিলনী অঞ্চলে তার থেকে বড় লিডার আর কেউ নেই। বাদুড়িয়ার বুকে দুবার তিনি বিধায়ক হয়েছেন, সেলিম গাইন সাহেব। তার বাড়ির পাশে, তার নিজের বুথে এবং পাশের বুথে আমরা দেখতে পেলাম যে রমার বুথে, সেখানে 178 নম্বর বুথে আমরা দেখতে পেলাম পঞ্চায়েত নির্বাচনে ফাইট হয়েছিল সিপিএম এর সঙ্গে তৃণমূল 157 ভোটে জিতেছিল। আজকে সেখানে ফাইট হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের। আবার সেলিম সাহেবের নিজের বুথে আবার নো আমি সেখানে ছিলাম, আমি সেখানে দলের অবজারভার ছিলাম, আমি সেলিম গাইনের উপস্থিত দেখেছি, সেলিম গাইনের উপরে সেখানে আমরা দেখলাম ফাইট সিপিএম এর সঙ্গে হচ্ছে না, লড়াই হচ্ছে কার সঙ্গে? আইএসএফ এর সঙ্গে। অর্থাৎ ভোট পাটাকাটির অঙ্কে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে আইএসএফ এর
লেভেল লাগিয়ে দিচ্ছে, আর যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে সিপিএম তাদের গায়ের লেভেল বদলে নিচ্ছে বিজেপি বলে। আদতে তারা কিন্তু বিজেপির দোষর হিসেবে এই কাজ করছে। তার জন্য বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলা আমরা শুনতে পাচ্ছি না, তৃণমূলের বিরুদ্ধে তারা বলছে। আজকে আমরা দেখতে পেলাম বিজেপির বিরুদ্ধে কেউ কথা বলছে না, এই জায়গায় কিন্তু কথা বলা আছে। বিজেপির বিরুদ্ধে অনেক কটা কোশ্চেন অলরেডি করেছি, উত্তর পাইনি। অনেক প্রশ্ন করেছি, উত্তর পাইনি। এখানে কিছু ভাইটাল কথা উঠে এসেছে এখানে। আচ্ছা বলো। এই দলটা কারোর সহযোগিতায় কারোর সঙ্গে চলে না, সে তার সব মহিমায় চলে। এই দলটাকে যদি কেউ বলে যে ওই অমুক বামপন্থী কিংবা কংগ্রেস কিংবা অন্যান্য যেসব দল আছে, দল আছে, তাদের সঙ্গে সহযোগিতা করে চলে, এটা ভুল। তাদের নিজস্ব নীতি নির্ধারণ নিয়ে তারা চলে, পলিসি তারা ঠিক করে, সেইভাবে তারা তাদের দেশ পরিচালনা করে, সরকার পরিচালনা করে এবং দেশের নীতি নির্ধারণ ঠিক করে। আমার ভাই বললেন আমার ভাই আমি এ রাজ্যের কথাই বলবো, আমার ভাই বললো রমেশ বিজেপি নিজস্ব চিন্তাধারায় চলে, কাউকে সঙ্গে নিয়ে চলে না। আমি একটু মনে করিয়ে দিতে চাই 1998 সালে 99 সালে এই তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচনে লড়াই করেছিল এবং দুটো আসনে কিন্তু তারা জিতেছিল সম্পূর্ণভাবে তৃণমূলের সাহায্য সহযোগিতায়। আজকে আমার ভাই বলছে যে বিজেপির বিরুদ্ধে কথা বলছে না। আরে বিজেপির বিরুদ্ধে কথা বলছে সর্বভারতীয় স্তরে একমাত্র জাতীয় কংগ্রেস, এবং তাকে সমর্থন করছে অন্যান্য রাজনৈতিক দল যারা ইন্ডিয়ার শরিক আছে, তারা জোট আছে। কংগ্রেস কিছু করেনি দেশের জন্য, কংগ্রেস কি করেছে দেশের জন্য, এই কথাটা বলা আমি মনে করি একটা মহাপাপ। কংগ্রেস মানে ভারতবর্ষ, কংগ্রেস মানে উন্নয়নের কাণ্ডারি। ভারতবর্ষের যাবতীয় স্থাপত্য সমস্ত সবকিছু তৈরি করেছে কংগ্রেস। একটা যদি আমরা প্রকল্প ধরে আমরা আলোচনা করি, সবকিছু কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এমজিএনআরইজি কাদের প্রকল্প, খাদ্য সুরক্ষা আইন কাদের প্রকল্প, গ্রামীণ বিদ্যুৎ কাদের প্রকল্প, ইলেকট্রনিক্স কাদের প্রকল্প। আমি ছোট ছোট করে বললাম দুটো একটা বিষয়ের উপরে, যদি আমাকে সঞ্চালক মহাশয় আরো সময় দেন আমি বিস্তারিত ভাবে বলতে পারি, কিন্তু এই হাউসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, আমি সেই সিস্টেমটাকে মান্যতা দিয়েই আমার এই ছোট্ট কথাগুলো আমি রাখলাম। আমার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বন্ধু বিজেপির দাদা বলেন আমরা কাউকে নিয়ে চলি না। এটা কোথায় চলেন না, রাজ্যে না কেন্দ্রে? এটা একটু ক্লিয়ার করলে খুব ভালো হয়, তাহলে আমাদের প্রশ্ন করতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, বিজেপি একটা সর্বভারতীয় দল, উনি বারবার এই জায়গাটা বলছেন, তাহলে রাজ্যের নিয়ে আলোচনা থেকে সর্বভারতীয় আলোচনা। আচ্ছা, আমার ওনার কাছে প্রশ্ন থাকলো, এই যে কৃষি বিল ওনারা এনেছিলেন, ওটা কার মস্তিষ্ক পোষিত ছিল, আম্বানির না আদানির? আজকে দেখলাম কিছুদিন আগে মোদি বলছে বস্তা বস্তা টাকা নাকি রাহুল গান্ধী নিচ্ছে আম্বানি আদানির কাছ থেকে। আচ্ছা, এই যে সব থেকে ইলেকট্রনিক বন্ড যেটা আমাদের ভোটের জন্য সব থেকে বেশি 6000 কোটি টাকার উপরে তারা পেয়েছে, কাদের কাছ থেকে পেয়েছে? এই ডাটাটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী অথবা শ্বেতপত্র অনুযায়ী তারা প্রকাশ করুন তো। নাম্বার 1 তাদের কাছে প্রশ্ন থাকলো। ভারতবর্ষের দ্বিতীয় র্যাঙ্কিং এ আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতে কত পার্সেন্টেজ তারা ভোট পায়, তারা কি করে 1600 কোটি টাকা পেলো, এইটার ইনফরমেশনটা যদি কাইন্ডলি আমাদের জনগণকে তারা একটু দেন, তা আমাদের খুব সুবিধা হয়। আর কংগ্রেস বলছে যে আমরা দেশ গড়েছি, আমরা দেশে সব। আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সম্পত্তির টাকাগুলো কোথায় গেল একটু যদি জানান। 1948 এ জিপ কেলেঙ্কারির 50 কোটি টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছিল যদি একটু জানান। কয়লায় কি হয়েছিল, স্পেকট্রামে কি হয়েছিল যদি পরপর জানাতে থাকেন। কেউ তো এর বাইরে নেই, সবাই তো লুটে পুটে খাচ্ছে, জনগণ শেষ। জাতীয় কংগ্রেস জনগণ হাতে থালা নিয়ে বসে আছে। পশ্চিমবাংলায় একটা ভূমিষ্ঠ হলে একটা শিশুর 60,000 টাকার উপরে তার ঋণ থাকে মাথায়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যদি টাকা ধরি 1 লক্ষ টাকার উপরে। ও ভারতবর্ষে জন্মানো একজন কবি বলেছিলেন যে আমার গর্ব, আমি এখানে জন্মেছি, ভারতবর্ষে জন্মেছি, বাংলায় জন্মেছি। এখন তো মনে হয় কষ্ট হয় যে এত টাকা জন্মানোর সঙ্গে সঙ্গে টাকা ধার দিতে হবে, আমার ধার হয়ে যাচ্ছে, আর লুটে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদী, মেহুল চৌস্কি। আর এদিকে কারোর এই বাকিবুর বিড়ি চেয়ে খেত। আমার নিজে দেখা দুবাইতে ফ্ল্যাট কি করে আয় হয় বলুন তো দেখি, একটুখানি আমায় জানিয়ে দিন তো। খাদ্য কেলেঙ্কারি কি করে, আমাদের দেশের এফসিআই এর প্যাকেট কি করে বাংলাদেশে পাওয়া যায়, কি করে সবুজ সাথী সাইকেল খুলনায় বিক্রি হয়, এক্ষুনি বললেই বলবে বিএসএফ। হ্যাঁ, এইটাই কথা। রাজ্য সরকার যেখানে যে ক্ষমতায় আছে সেই তৃণমূল, আর সেন্ট্রালে যে ক্ষমতায় আছে সেই বিজেপি, এরা দুজনে হাত বাড়াবাড়ি করে চলছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে।
নিজেদের পকেট তৈরি করছে। তৃণমূল সরকারের ক্ষমতা আছে তার মন্ত্রী পরিষদের এক একজন নেতার টাকার হিসেব দিতে। তারা কি করে এত বড় লোক হয়েছে? কি করেন তারা? নির্বাচন কমিশনের কাছে মুচলেখা দিয়েছেন 188 রে হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িটা তার নামে না, যে কটা গাড়ি একটাও তার নামে না, শান্তিনিকেতনের বাড়ি তার নামে না। তাহলে তিনি কি কোথায় করেন? সন্দেশখালী এরপরে সন্দেশখালীর আমার ছাত্রছাত্রী, সন্দেশখালীর মেয়েদের বুকে লিখে বেড়াতে হবে আমরা ধর্ষিত নই। আমার কাছে কলঙ্ক এই দুটো দল যেভাবে মেয়েদের ইজ্জত নিয়ে ব্যবসা করছে, কলঙ্ক। না, তৃণমূল কংগ্রেস কখনোই মেয়েদের ইজ্জত নিয়ে ব্যবসা করে না, বিশেষ করে রাজনীতির মধ্যে। তৃণমূল কংগ্রেস যে সম্মান দিয়েছে কন্যাশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যবান, কখনোই করেনি, কখনোই করেনি। সেটা কখনোই হয় না। আমরা দেখেছি ত্রিপুরা মণিপুর হাতরাস নিয়ে যখন হয় এই সিপিএমদের দেখা যায় না রাস্তায়। উনি বলছেন করোনার সময় অনেক কিছু করেছেন, একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল যারা এলাকায় এলাকায় কমিউনিটি কিচেন করেছিল, মানুষের খাবার দিয়েছে ভাবগুলোদের, এটা তৃণমূল কংগ্রেস করেছে। একটা খুব ভালো কথা বলেছে, যেটা আমাদের আলোচনার মূল প্রসঙ্গ হওয়ার কথা ছিল। এরপর কি সন্দেশখালীর মেয়েরা, আমরা সন্দেশখালী আজকে আমাদের চর্চিত বিষয় ছিল, সন্দেশখালীর মেয়েরা কি পিটি স্টিকার লাগিয়ে ঘুরবে? আমার খুব ভালো মনে হয় যে যেটা আর কি আমাদের বাদুড়িয়া নির্বাচনী এলাকা, সেখানে শাহনওয়াজি যাতায়াত আছে, রাখালদের যাতায়াত আছে। জশাইকাটি আটঘরা পঞ্চায়েতের একটা প্রান্তে গিয়ে আমরা খবর করতে গিয়ে শুনেছিলাম যে আমাদের এলাকার কোনো মেয়ে বিয়ে দিতে গেলে তার মামার বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিতে হচ্ছে, কারণ 3 কিলোমিটার দুর্গম রাস্তা দিয়ে এসে কেউ বিয়ে করতে চাইছে না। সৌভাগ্যবশত গত প্রতিষ্ঠিত সেখানে রাস্তা তৈরি হয়েছে, এবার বোধহয় সেখানে বিয়ে করা যাবে। কিন্তু ওটা বোঝা সম্ভব হলেও সন্দেশখালীর যে মেয়েরা কিছুই জানে না, ধরে নিলাম শাহনওয়াজদের দলের লোকেরা যাদেরকে অ্যারেঞ্জ করেছিল বা যারা উৎফুল্ল হয়ে গেছিল, তারাও কিন্তু দর্শিতাদের তালিকায় পড়ে যাচ্ছে। একবার স্টিং অপারেশন হচ্ছে, আর একবার তাই থেকে প্রমাণ হচ্ছে না এটা ঠিক না ওইটা ঠিক, সবই বুঝলাম। কাল না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, একজন বয়স্ক লোক ঘুম করে কাঁদছে। সে বলছে আমাদের এমনি গরিব মানুষ, দুর্গম জায়গায় বাস করি, এখানে কেউ আসতে চায় না। সন্দেশখালী হচ্ছে একটা নদীমাতৃক অঞ্চল, সুন্দরবন লাগোয়া অঞ্চল, 2-3টা পঞ্চায়েত একদম হাংরি এরিয়া বলা যেতে পারে। এই সন্দেশখালী যদি এরকম কলুষিত হয়ে যায়, ধর্ষণের অপরাধ মাথায় নিয়ে যদি সেখানকার মেয়েদের বাঁচতে হয়, তো এই 21শ শতাব্দীতে এর থেকে বড় অভিশাপ আর কিছু হয় না। এরা তো ভোটের রাজনীতি করছে, সবাই তো ভোট নিয়ে জিতে যাবে, সংসদে যাবে, হয়তো সন্দেশখালীতে আর যাওয়াও লাগবে না। আমি এমন অনেক বিধায়ক এমপিকে দেখেছি তারা তাদের নির্বাচনের এলাকাতে তারা যায়। 174 ধারা জারি আছে না? না, সেটা ঠিকই, সব দলেরই এরকম অনেক দলেরই আছে। মিনিমাম শিক্ষা কংগ্রেস হেমন্ত ঘোষাল আন্দোলনের অপকর নেতা, তিনিও কিন্তু পরবর্তীকালে আর সন্দেশখালীতে যাননি। সন্দেশখালীর মানুষের সরাসরি স্টেটমেন্ট ছিল। গান্ধী বিশ্বাস অনেক ভালো শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, বামপন্থী নয় শুধু, তৃণমূল কংগ্রেসের লোকেরাও তাকে শ্রদ্ধার চোখে দেখতো। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রী, একেবারে নিষ্কলুষ। তিনিও কিন্তু সন্দেশখালীর কথা ভাবেন। এখনো পর্যন্ত এই অবস্থার মধ্যে আছে। পরিসংখ্যান দেখলে যদি প্রতিদিন 20 লক্ষ মানুষ না খেয়ে ঘুমাতে যায়, প্রসঙ্গটা তুলুন, রাত পাহাড় নয়, 20 লক্ষ মানুষ না খেয়ে ঘুমাতে যায় এদেশের ভারতবর্ষে, সেই তালিকায় কিন্তু সন্দেশখালীও পড়ছে। এবং সেটা আজকের নয়, সেটা বাম আমলে, কংগ্রেস আমলে, তৃণমূল আমলে, আগামীতে যা আছে তার আমলে। আমার একটাই কথা, আজকের অনুষ্ঠান শেষের পথে একটাই কথা বলবো, এই সন্দেশখালী নিয়ে কেউ আর ওই আগুনের রুটি শেখবেন না। জনগণকে সহজভাবে বাঁচতে দিন। আবারও কুন্তলের কথা ফিরে যায়, স্টিকার যেন ওদের না লাগাতে হয়। সবাই মিলে বিজেপি বন্ধুর কাছে অনুরোধ করছি, সবাই মিলে একবার সন্দেশখালী গিয়ে বলে আসুন যে না, আপনারা ধর্ষিত নন, আমাদের ভোট শেষ হয়ে গেছে, এবার আপনারা আপনাদের মতো কাজ করুন। কিন্তু শেষ করার আগে কিছু কথা আছে, একটুখানি বলি। আমার তৃণমূল বন্ধু কিছু বাদুড়িয়ার প্রসঙ্গ তুললেন, পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুললেন, আমাদের নেতৃত্ব সেলিম গাইনের মানে কমরেড সেলিম কাকুর প্রসঙ্গ তুললেন। তো এই প্রসঙ্গে একটু বলতে চাই, উনি পার্টিকুলার নয়া বস্তিয়ার কথা বলছিলেন। উনি যখন তুললেন আমি বলি খুব দুর্ভাগ্যবশত, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের ত্রিস্তরীয় দুর্নীতি হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে নমিনেশন সাবমিশনের জন্য 3 দিন, উইথড্রর জন্য 5 দিন। এটা একটা সাধারণ মানুষ, ছোট বাচ্চারাও জানে যে কি ঘটেছে পঞ্চায়েত ভোটে আমাদের বাদুড়িয়াতে। আমি গোটা রাজ্যের পরিস্থিতিতে গেলামই না।
তারপরে আসলো ভোটের দিন, অবাধে ছাপ্পা। আমরা সিপিআইএম কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের সম্ভবত 67টা এবং সিপিআইএম এর 181টা অভিযোগ ইসিআই এর মানে দপ্তরে পড়েছিল। এত ছাপ্পা হয়েছে, তাতেও তারা সন্তুষ্ট হলেন না। নিজেদের কর্মীর ভোটগুলো নিজেরা দিতে পারেনি, সেই ভরসাটুকুও পায়নি, গিয়ে ছাপ্পা করে এসছে। কাউন্টিং এ আমরা ছিলাম, আমি নিজে ছিলাম হল ইনচার্জ, আমাকে সিপিআইএম পার্টি থেকে সেই নমিনেশন করেছিল, বিডিও অফিস থেকে কার্ড দিয়েছিল, সেই কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেছিলাম। আমার বন্ধু ছিলেন তৃণমূলের, তিনি ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। তো পঞ্চায়েত সমিতির সদস্য আমি জানি সেকেন্ড টায়ারে ঢুকে আমি দেখলাম নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েতের যখন কাউন্টিং হচ্ছে, তিনি নয়াবস্তিয়ার ঘরে ঢুকে যিনি কাউন্টিং করছেন তাকে ম্যানুপুলেট করছেন, বিভিন্ন কথা বলছেন। আমি সেন্ট্রাল বাহিনী যারা ছিল ডেকে আনি, ওনাকে সার্চ করাই, ওনাকে ওখান থেকে সরে আসার জন্য বলি। নয়াবস্তিয়ায় অবাধে আমার চোখের সামনে ছাপ্পা হয়। আমি যখন সেখান থেকে বিডিওর ঘরে বলতে চাইছি যে সিসিটিভি কোথায়, উনি বললেন সিসিটিভি নেই। এরপরে যখন জশাইঘাটি আটঘরার প্রশ্ন উঠলো, সেই ঘরে গিয়ে দেখি আমাদের প্রার্থী লক্ষণ পাল জিতে গেছেন, কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী, তার সার্টিফিকেট কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। অবশ্যই তার সার্টিফিকেট কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যখন তিনি ভোটে জিতে গেছেন, সার্টিফিকেটটা আমি আমার কোমরে গুছিয়ে ওখান থেকে 15 জন তৃণমূলের দামাল দুষ্টু ছোট্ট বাচ্চা ছেলেরা আমার জামার কলার টেনে ছিঁড়ে দিয়েছিলেন। সেই ছেঁড়া জামা নিয়ে কিন্তু আমি সেই ঘরে গেছিলাম, বিডিওর কাছে কমপ্লেন জানিয়েছিলাম। উনি মাথায় হাত দিয়ে বলেছিলেন আমার কিছু করার নেই। এই হচ্ছে আমাদের, হ্যাঁ অবশ্যই উনি ম্যাডাম, বিখ্যাত ম্যাডাম, তিনিও নারী। তো না, উনি ব্যক্তিগতভাবে নয়াবস্তিয়া মিলনী তুললেন, সেই প্রসঙ্গ এখানে বলার দরকার আছে। আমাকে এটা বলতে দিতে হবে, যে বিধানসভা নির্বাচনে 21-এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে আমরা জিতেছি। 24-এর লোকসভা নির্বাচনে আমরা জিতবো। সিপিএম এর এই নির্বাচনের জন্য চলে না। আমি সমাজের কথা দিয়ে প্রোগ্রাম শেষ করবো। সমাজ অবশ্যই মানবে না, কারণ ও শাসক দলের লোক। ও সেই পঞ্চায়েতের ভোটে লুট হোক আর কাউন্টিং ভালোভাবেই হোক, সবকিছু সঙ্গে ছিল। অলিভিয়াও ছিল, রাখালদাও ছিলেন। আমার কথা হচ্ছে ওইটাকে অতিক্রম করে বলছি, পঞ্চায়েতে দুর্নীতি হয়েছিল, কাউন্টিংয়ে দুর্নীতি হয়েছিল, নমিনেশনে দুর্নীতি হয়েছিল। আমি কোনোটা মানছিও না, কোনোটা পরিহারও করছি না। আমার যুক্তি হচ্ছে এই, তাহলে কি জনগণ, যে জনগণকে নিয়ে সিপিএম কংগ্রেস বা বিজেপি লড়াই করছে, সেই জনগণ কি এই সিপিএম কংগ্রেসের যৌথ ভোট ছিল 54,000 52,000, এবারও সিপিএম কংগ্রেস সেই জায়গাতেই আছে। এই লোকসভা নির্বাচনে যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, তারা যদি ভোট দিতে পারে, তাহলে কি সিপিএম কংগ্রেসের জোট এগিয়ে থাকবে? সঞ্চালক ভাই নুরুল একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দিলেন। অবশ্যই আমরা আশাবাদী, যদি পঞ্চায়েত এবং পৌরসভার স্তরে ইলেকশন না হয়, সেইভাবে ইলেকশন না হয়, মানুষ নিশ্চিতভাবেই যদি তাদেরকে সঠিকভাবে ভোট দিতে দেওয়া হয়, আমরা প্রত্যয়ই আশাবাদী এই বসিরহাট লোকসভা কেন্দ্র শুধু নয়, ভাদুরিয়া বিধানসভা কেন্দ্রের থেকেও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার জিতবে জিতবে জিতবে। এরকম ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ভাদুরিয়া মিডিয়া কর্নারকে সম্মান জানাই। দ্বিতীয়ত, যে শহীদ তিতুমিরের নাম আজকে এখানে উচ্চারিত হলো, স্মরণ করা হলো, তাকেও আমি সম্মান করি শ্রদ্ধার সঙ্গে। তারপরে আজকের এই মূল আলোচনায় ফিরে আসি। দেখুন, জাতীয় কংগ্রেস শুধু জাতীয় কংগ্রেস নয়, ভারতবর্ষের একটা ঐতিহ্যের বা একটা বৈচিত্র্যের সুমহান পীঠস্থান। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এক সূত্রে রেখে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যা পৃথিবীর দিকে অন্য কোনো দেশে আছে বলে আমরা মনে করি না। ঠিক সেই সময় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যখনই ভারতবর্ষের সংসদে, ভারতবর্ষের গণতন্ত্রে যখনই কোনো বিপদের আশঙ্কা দেখেছে, জাতীয় কংগ্রেস কিন্তু তার নিজস্ব সত্তা দিয়ে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য, বজায় করার জন্য জাতীয় কংগ্রেস তার ভূমিকা পালন করে চলেছে। আজকের বক্তব্যের মধ্য দিয়ে আমার যিনি সঞ্চালক নুরুল ইসলাম, তাঁর কিছু কথার মধ্য দিয়ে যেটা আমাদের কাছে একটা প্রশ্ন চলে এলো, তার উত্তরে বলি, জাতীয় কংগ্রেস
একটা ধর্ম নিরপেক্ষ দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতীতে বামপন্থীদের সঙ্গে আদর্শগতভাবে আমাদের অনেক লড়াই হয়েছে, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই লড়াই করার সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু একটা সৌজন্যতা বজায় ছিল। বিশেষ ক্ষেত্রে যখন সমাজ কোনো ক্ষেত্রে বিপন্ন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পরস্পর সমাজের স্বার্থে সমস্ত রকম ছুটমাটকে উচ্ছুত করে দিয়ে আমরা কিন্তু একসঙ্গে পথে নেমেছি, আমরা লড়াই করেছি। আজকে আমাদের সঙ্গে তাদের লড়াই নয়, আজকে তাদের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া। সেই বোঝাপড়াটা কি? ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে, যেটা ভারতবর্ষের আকাশে এখন সবচেয়ে বড় বিপদ বলে জাতীয় কংগ্রেস মনে করে। সেই ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার স্বার্থে জাতীয় কংগ্রেস যেরকম ধর্ম নিরপেক্ষ দল, বামপন্থীরাও ঠিক ধর্ম নিরপেক্ষ দল মনে করে জাতীয় কংগ্রেস। সেই হিসেবেই কিন্তু জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা কোনো কোনো ক্ষেত্রে একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নামে। কারণ আজকে যেমন আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় বিভাজন, পশ্চিমবঙ্গের কিছু কিছু ক্ষেত্রে এই ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে ঠিক বিজেপির অনুকরণে তাদের যে চলা, সেই চলা একত্রিত করে যেভাবে তারা চলতে চাইছে, তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের চলা, এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের একত্রিত হয়ে বাম কংগ্রেস যৌথভাবে আমরা এখানে লড়াইতে নেমেছি। আগামী দিনেও আমার দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে নিশ্চিতভাবে আমরা এখানে লড়াই করব। এখানে একটা প্রসঙ্গ উঠে এলো বিশেষভাবে চর্চিত বিষয়, সেটা হচ্ছে সন্দেশখালী। দেখুন, সন্দেশখালীর বিষয় বলতে গেলে আমার যেটা মনে হয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে, যেটা উচিত ছিল না। সন্দেশখালীর বিষয়টা আমরা আমাদের নলেজে এলো 5ই জানুয়ারি 2024 সালের পর থেকে, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেল, সেই দিন থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠল। এবং দুটি দল, বিশেষ করে ক্ষমতাসীন দল এবং তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে ময়দানে নেবে, পরস্পরের বিরুদ্ধে একটা ফাইট সিস্টেম, শুধু না একটা লড়াই, এবং পরস্পরের বিরুদ্ধে একটা বাক যুদ্ধে যেভাবে জড়িয়ে পড়েছে। আপনারা আমরা কি দেখছি, সন্দেশখালী হচ্ছে এই মুহূর্তে একটা লজ্জাজনক অধ্যায় বলে আমরা মনে করি। সে লজ্জা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল আসছে পশ্চিমবাংলায় তাদের রাজনৈতিক মোকাবিলা করার জন্য, প্রচার করার জন্য একটা ইস্যু, সেই সন্দেশখালী। সুতরাং এই লজ্জা থেকে যত তাড়াতাড়ি আমরা অব্যাহতি পাবো, আমাদের মঙ্গল হবে, সন্দেশখালীর মঙ্গল হবে, বাংলার মঙ্গল হবে। দোষারোপ করা হচ্ছে শাসক দলকে, পঞ্চায়েত নয়। এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমার যতদূর জানা প্রশাসনিকভাবে যে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত থাকবে, জওয়ানরা, এবং 3 জন করে রিজার্ভ থাকবে। সুতরাং 9 জন থাকার পরও মানুষ যদি ভোট না দিতে পারে, তার দায় তৃণমূল কংগ্রেসের নয়, মানুষ তাদের সঙ্গে নয়, সেটা প্রমাণ হবে। নির্বাচন ভোট কেন্দ্রে যাওয়ার আগে মানুষকে যেভাবে ভোট দেওয়া থেকে বারণ করা হচ্ছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু সেটা কিন্তু রাজ্য পুলিশ করছে না। বিগত 4th দফা নির্বাচনে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। কারা ফেলেছে সেই খবর কি কেউ রাখেন? তাহলে এখন থেকেই সন্ত্রাস বহুভাবে প্রমাণিত হয়েছে, না ঠিক আছে, বহুভাবে প্রমাণিত হয়েছে যে রাজ্যের পুলিশ বাম বা কংগ্রেস বা বিজেপির পক্ষে নয়। এটা আপাতদৃষ্টিতে আপনার কথা মেনে নিলেও নির্বাচন কমিশনার দায়িত্ব নিয়েছে, আপনারা বারে বারে বৈঠক করেছেন, বিজেপি তো করেছেই। সেন্ট্রাল ফোর্স যদি এত পরিমাণ আসছে, তারপরে যদি রাজ্যের সরকার যদি তাদেরকে ম্যানিপুলেট করতে পারে, এর জন্য ওদেরকে ক্রেডিট প্রত্যাশা করে। বামেদের মামারা, ভাগনারা, ভাইপোরা ওই একটা হাবিলদার হয়ে একটা লাঠি নিয়ে, সেই আমলের কথা মনে করে দিতে চাই। গণতন্ত্র সেই সময় মানুষ ভোট দিতে পারত যখন ভোটার লিস্টে তার নিজের সচিত্র পরিচয়টা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোক যিনি আন্দোলন করে সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করে দিয়েছে। একথা সিপিএম আমাদের ভাগ্য ভালো যে আমরা এখন বাংলাতে আছি, আমরা হাতে একটা করে লাঠি নিয়ে কুন্তলের কথা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা আজকে আলোচনা আমরা কুন্তলের কথা দিয়ে শেষ করব। কুন্তলের কথা দিয়ে শেষ করবো। আমাদের প্রথমে এরপরে তার বলার সুযোগ হবে না। সবাইকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান আজকে এখানে অ্যারেঞ্জ করেছে এবং আমার সমস্ত সহযোগীরা। দু একটা কথা দিয়ে শেষ করে দেব। আমার প্রশ্ন হচ্ছে জনগণের কী হবে। আমার সবার আগে প্রশ্ন হচ্ছে জনগণের কী হবে। এই লড়াই করে আমার পেটের ভাত হজম হবে না, সাধারণ মানুষের থালায় ভাত উঠবে না। আমার রাজ্যের সবথেকে বড় দল তৃণমূল এবং কেন্দ্রের সবথেকে বড় দল হচ্ছে বিজেপি। আমি এই দুটো দলের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা ব্যবস্থা করে দিন। কেন সেন্ট্রাল বাহিনী, কেন পুলিশের উপরে নির্ভর করতে হবে? আপনারাই ব্যবস্থা করে দিন, মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে। আপনাদের কারোর 129টা প্রকল্প, কারোর তো কোটি কোটি প্রকল্প। এত প্রকল্প থাকার পরেও
রঘুনাথপুরে কেন বিরোধী নমিনেশন থাকে না আর কেন উত্তরপ্রদেশে মানুষ ভোট দিতে এখনো পারে না, এই দুটো প্রশ্ন এদের কাছে থাকবে। আজকের এই অনুষ্ঠানটা অনেকটা ছোট গল্পের মতো, শেষেও হইল না শেষ। অনেক প্রশ্ন মনের ভিতরে আছে, সারা জীবন থাকবে। যারা সমাজসেবা করতে এসছে, রাজনীতি করতে এসছে, তাদেরকেও ডেকে আনেনি, তারা স্বেচ্ছায় এসছে। তাদের উদ্দেশ্যটাকে তারা ঠিক করুক, তারা জনগণের পাশে না নিজের পাশে। ধন্যবাদ দিয়েই আমি শেষ করব। ধন্যবাদ শিক্ষক কুন্তল ভট্টাচার্যকে। আমার শেষ করার আগে একটা বার্তা আমরা আমাদের মিডিয়া কর্নারের পক্ষ থেকে সবার কাছে পৌঁছতে চাইছি। এখানে যারা বসে আছেন তারা অক্ষরজ্ঞান সম্পন্ন, অবশ্যই শিক্ষিত, তাদের দিয়ে সমাজে অনেক বেশি উপকৃত হবে এই প্রত্যাশা করি। আমরা কিন্তু শিক্ষকের হাতে কলম দেখতে চাই, আমরা শিক্ষকের হাতে বন্দুক দেখতে চাই না, আমরা চাষির হাতে লাঙল দেখতে চাই, আমরা চাষির হাতে মদের বোতল দেখতে চাই না। তাই শিক্ষকরা বা সমাজের শিক্ষিত মানুষরা তারা উজ্জীবিত করার জন্য বাইরে বেরিয়ে আসুক, দেখবেন গুন্ডারা সব বাড়ি ঢুকে যাবে। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।